হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। জেনারেলি আমি বৈঠকের আলাদা করে ইন্ট্রো দিই না, কিন্তু আজকে এই ইন্ট্রোটা দেওয়ার একটা বড় কারণ আছে। সেটা হলো আজকে একটা এমন বই নিয়ে আমরা আড্ডা মেরেছি, এমন একটা বিষয় নিয়ে আড্ডা মেরেছি যা একটু সেন্সিটিভ। তো প্রথম কথা, একটু খোলা মনে পুরোটা দেখতে হবে এবং একটু খোলা মনে অ্যাকসেপ্ট করতে হবে আমরা নিজেদের কথা কিন্তু বলিনি এটাতে। আমি এবং প্রেমাশিস তো অবশ্যই নিজের কথা বলেনি, প্রেমাশিস প্রত্যেকটা বইতেই আমরা বারবার ডিসক্লেমার দিয়ে আমরা বইটার কথা বলছি। আজকে কিছু কিছু আমাদের নিজেদের কথাও বলেছি আমরা, কিন্তু ইন রেফারেন্স টু দ্য বুক। আজকের এপিসোডে এমন এমন বিষয় নিয়ে আমরা কথা বলেছি যা খুবই সেন্সিটিভ এবং যা আপনাদের একটু হলেও ভেতরে অন্যরকম একটা রিয়াকশান তৈরি করতে পারে যদি খোলা মনে না দেখেন। তো আমার বক্তব্যটা হলো একটু খোলা মনে ভালো করে সাইকো অ্যানালিসিসের দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখবেন, জাজমেন্টাল জায়গা থেকে দেখবেন না। সো লেটস গো টু দ্য এপিসোড। এই মায়ের সাথে সন্তানের সম্পর্ক, যেটা নিয়ে ফ্রয়েড অনেক কথা বলেছেন এবং তিনি মূলত কিন্তু এডিপাস কমপ্লেক্সের বাইরে বেরোতে পারেননি। ভারতবর্ষে মা এবং সন্তানের সম্পর্কটা শুধুমাত্র এডিপাস কমপ্লেক্স দিয়ে এক্সপ্লেন করা যায় না। এই যে হিন্দু মুসলিমের রিলেশনশিপের যে টেনশনটা, এটাতে কিছু জিনিস আছে কন্ট্রিবিউশন অফ মুসলিমস টু দিস টেনশন, কিছু জিনিস আছে যে কন্ট্রিবিউশন অফ হিন্দুস টু দিস টেনশন। এই দেশটা একসময় মুসলিম শাসিত ছিল, বহু মুসলিমদের মধ্যে এটা যে আর নেই সেটা অ্যাকসেপ্ট করেনি অ্যাজ আ কমিউনিটি। মুসলিমদের পোর্ট্রেয়াল ইন সিনেমা হয় আমরা দেখছি মুসলিম ছেলে মানে সে উর্দু কবি শায়রি টায়রি করে, মুসলিম মহিলা মানে সে একদম ঘুমটা দিয়ে বা বোরকা পরে থাকে, তারা বাবাকে আব্বা জান মাকে আম্মি জান বলেন, অথবা মুসলিম মহিলার প্রস্টিটিউট। তো একটা সিনেমা সেই সময় তৈরি হয়েছিল, সিনেমাটা বারবার রিক্রিয়েট হয়েছে, যতবার রিক্রিয়েট হয়েছে ততবার সাকসেসফুল। ওখানে একটা জিনিস আছে ম্যাডোনা অ্যান্ড প্রস্টিটিউট স্প্লিট। দেবদাস এমন একটা সিনেমা যেখানে এইটা খুব স্পষ্টভাবে রয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের হিরো বা এই কালার যখন এসছে তখনও হিরো হচ্ছে ক্লিন শেভেন, একদমই মাস্কুলার না, একটা গুড বয়, তার কোনো সেক্সুয়াল লাইফ বলে কিচ্ছু নেই এবং সে বিয়ে করতে চায়, সে এমনি এমনি প্রেম করছে, ছুটছেও না। হিরোইন কিন্তু শাড়ি পরা, কপালে টিপ দেয়া, কনজারভেটিভ লাইক মাদার। ভিলেনটা অনেক বেশি পুরুষালী, সে ঘোড়ায় চড়ে, স্যুট টুট পরা, গোঁফ আছে, অনেকটা বাবার মতো, একটা অথরিটেটিভ পজিশন। ভারতবর্ষের আইডিয়াতে স্ট্রেট ঠিক আছে, কিন্তু বাইসেক্সুয়ালিটির একটা স্কেলের মতো আর কি। ফ্রয়েড লিখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হলো আমার, দেখে আমার মনে হলো যে আমরা ভগবানের যেরকম রূপ কল্পনা করেছি ইনি অনেকটা ওরকমই দেখতে, শুধু 10,000 বছর পুরনো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস এপিসোড। আর প্রেমাশিস আছে আমার সঙ্গে। আপনারা যারা বৈঠক দেখেন বা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এই এপিসোডে কী করি সেটাও আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলি। সেটা হলো আমরা একটা বই নিয়ে আড্ডা মারি, স্পেসিফিক্যালি বইটার ব্যাপারে প্রেমাশিস থেকে একটু বোঝার চেষ্টা করি এবং বইটা নিয়ে আপনাদেরকেও কিছুটা কি বলবো, বইটা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো একটা জায়গায় আসতে পারি। তো আজকে আমাদের বইটা খুব একটা ইন্টারেস্টিং বই। বইটা দেখা যাচ্ছে, এই বইটার নাম দেখতেই পাচ্ছেন ফ্রয়েড অ্যালং দ্য গ্যাঞ্জেস এবং অ্যানালিটিক রিফ্লেকশনস অন দ্য পিপল অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া বাই সালমান আখতার। এডিটেড বাই কেন লেখা আছে এটাতে? হ্যাঁ, এটা বেসিক্যালি বইটা কী নিয়ে সেটা তো বলবোই, হ্যাঁ, টাইটেলেই রয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, ধর্মের বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলোকে সাইকো অ্যানালিসিস দিয়ে দেখার একটা চেষ্টা করা হয়েছে। এবং উনি বলছেন যে যেহেতু সবগুলো বিষয়ে আমি পটু নই, আমি তো শুধু সাইকো অ্যানালিস্ট, সেই জন্য বিভিন্ন মানুষের সাথে উনি এক একটা চ্যাপ্টার লিখেছেন। ওকে, সো এই বিষয়টা অবভিয়াসলি ফ্রয়েডের নাম আমরা অনেকেই জানি, অনেক যারা জানেন না বা যারা জানি না তাদের জন্য যেটা বলার ব্যাপার সেটা হলো ফ্রয়েড হলো সাইকো অ্যানালিসিস বলে যে মানসিক বিজ্ঞানের যে দিকটা, সেই দিকটা খুবই পপুলার হয় ফ্রয়েডের হাত ধরে। তার বিভিন্ন থিওরি, তার বিভিন্ন আইডিয়াস আমরা এখন অবধি অনেক জায়গায় প্র্যাকটিক্যালি এবং বিভিন্নভাবে দেখি। ইনফ্যাক্ট আমাদের এপিসোডেও একজন সাইকো অ্যানালিস্টের সঙ্গে আমাদের কথা, একটা এপিসোড আছে, ডক্টর ইন্দ্রাণী ব্যানার্জির সঙ্গে একটি এপিসোড আছে সাইকো অ্যানালিসিস নিয়ে, সেটা যদি চান আপনারা দেখতে পারেন। ওটা স্পেসিফিক্যালি খুবই টেকনিক্যাল সাইকো অ্যানালিসিস নিয়ে, বাট এটা আরেকটুখানি একটু অন্যরকম হবে বলে আমার মনে হয়। এবার প্রথম যে প্রশ্নটা করার সেটা হলো, তোকে যদি জিজ্ঞেস করি বইটা কী নিয়ে, তাহলে হোয়াট উইল বি ইয়োর আনসার, এবং এই যা লেখা আছে এর বাইরে কি? বেসিক্যালি ভারতবর্ষকে চেনার তো আমরা অনেক দিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছি, অনেকেই চিনতে চাইছেন।
আমরা ইতিহাস দিয়ে একরকমভাবে দেখতে পারি, আমরা দর্শন দিয়ে একরকমভাবে দেখতে পারি, আমরা রাজনীতির চোখ দিয়ে একভাবে দেখতে পারি। তো এটা সাইকো অ্যানালিসিস বা মনোবিজ্ঞানের চোখ দিয়ে দেখা। ফ্রয়েড কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে। তো ফ্রয়েড যেহেতু একটা সিম্বলিক্যাল, এখানে আমাদের মনে করতে হবে যে এটা খুবই একটা সিম্বলিক্যাল, যেহেতু সাইকো অ্যানালিসিস বিষয়টাকে ফ্রয়েডকে দিয়ে চিহ্নিত করা হয়। কিন্তু ফ্রয়েড যখন থিওরি দিয়েছেন 1920-25 থেকে 40 ওরকম সময়, তারপর থেকে সাইকোঅ্যানালিসিস বিষয়টা, মনোবিজ্ঞানের এই ধারাটাও অনেক এগিয়েছে, কাজেই সেগুলোও সমস্ত এই বইতে রয়েছে। আর সালমান আখতারের আরও দুটো পরিচয় রয়েছে একই সাথে। উনি একজন খুব ভালো কবিও, ওনার বাবাও কবি ছিলেন, উর্দু শায়েরির খুব বড় মানুষ, ওর দাদাও ভাইও আর ওর, হ্যাঁ, উনি হচ্ছেন জাভেদ আখতারের ভাই। রাইট। তো এনার নিজস্ব একটা উর্দু শায়েরির একটা খুব ভালো রিচ, এবং নিজেও উনি শায়েরি করেন, প্লাস উনি খুব একজন সারা পৃথিবীতেই প্রথিতযশা একজন সাইকোঅ্যানালিস্ট। হ্যাঁ, আমার ওনার কয়েকটা লেকচার শোনার সৌভাগ্য হয়েছিল, এবং তাতে একটা অন্যই লেভেলের লোক একটা। হ্যাঁ, এবং উনি সাইকোঅ্যানালিসিসে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ওনার এই যে ফ্রয়েড থেকে বেরিয়ে এসে, মানে ফ্রয়েডের পরে উনি ইন্ডিয়ান এবং আফ্রিকান এই যে জায়গাগুলো, তার বৈশিষ্ট্য, তার সংস্কৃতির নিরিখে মনোবিজ্ঞানকে নতুন করে দেখা, এই জিনিসটা উনি অনেক, এই বিষয়ে ওনার কাজটা বেশি। কারণ ফ্রয়েড ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি থেকে, একটা পশ্চিমী দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, সেখানে অনেক কিছু দেখতে পারেননি উনি। তো সেগুলো, আর আমার খুব প্রিয় বই এটা, আমি বোধহয় 4-5 বছর আগে প্রথম পড়েছি, তো সেজন্য মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। বইটার মধ্যে 14টা চ্যাপ্টার রয়েছে, সবকটা চ্যাপ্টার নিয়ে কথা, প্রত্যেকটা একদম আলাদা আলাদা বিষয় নিয়ে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা এপিসোড করা যায়, যদি মনে হয়। করা যায়। 3 ভাগে ভাগ। একটা হচ্ছে মাইন্ড, মানে ভারতীয়দের মানসিকতা বিভিন্ন বিষয়, যেমন রাজনীতি, যেমন সিনেমা ইত্যাদি নিয়ে। একটা হচ্ছে বডি, সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক, বা হ্যাঁ, মূলত শারীরিক সম্পর্কের বিভিন্ন বিষয়, কীভাবে ইন্ডিয়াননেস আছে তার মধ্যে। তৃতীয় হচ্ছে স্পিরিট বা আধ্যাত্মিক। তো আমরা এখান থেকে কিছু কিছু জায়গা, কিছু কিছু চ্যাপ্টার সিলেক্ট করেই শুধু আলোচনা করতে পারবো, কারণ একটা সময়ের একটা দাবি আছে, আর নইলে পরে জাস্টিফাই করা হবে না ওই চ্যাপ্টারগুলোকে। রাইট। আমরা কি কি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটাও একটা। তো প্রথমে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ভারতবর্ষে সাইকোঅ্যানালিসিসের একটা খুব, শুধু ভারতবর্ষে না, এই শহর কলকাতার এবং বাঙালিদের একটা সাইকোঅ্যানালিসিসের খুব রিচ হিস্ট্রি আছে, যেটা আমরা জানি না অনেকেই, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। একদম। তারপর আমরা গুরুদেবের নাম নিয়ে শুরু করব, গুরুদেবের সাথে ফ্রয়েডের একটা পরিচয়, তাতে এবং ফ্রয়েডের লেখায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব সেভাবে নেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় ফ্রয়েডের প্রভাব এসছে বা আসেনি, সেটার একটা আলোচনা। তারপর যে দুটো বিষয় বা তিনটে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে, একটা হচ্ছে যেভাবে সালমান আখতার দেখছেন ভারতবর্ষে হিন্দু মুসলিম রিলেশনের যে টেনশন, ভারতবর্ষ মানে ভারতীয় উপমহাদেশে, সেটা নিয়ে। একটা হচ্ছে আমাদের প্রিয় বিষয় সিনেমা, বলিউড সিনেমা, হিন্দি বলিউড সিনেমাকে সাইকোঅ্যানালিসিসের দৃষ্টি দিয়ে দেখা। আর একটা বিষয়, সেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, ভারতবর্ষে হোমোসেক্সুয়ালিটি ভারতবর্ষের ধর্মের মধ্যে এবং সংস্কৃতির মধ্যে কিভাবে রয়েছে, সেটা নিয়ে। এই তিনটা নিয়ে আপাতত, তারপরে যদি সময় থাকে আমরা অন্য বিভিন্ন দিক আমরা টাচ করে। বেশ, তাহলে শুরু করি মানে একদম শুরুটা থেকেই, যে ভারত বা খোদ কলকাতা শহরে সাইকো অ্যানালিসিস নিয়ে একজন ভদ্রলোক আছেন, যার কথা আমাদের না বললে সাইকো অ্যানালিসিসের বিষয়ে কথা অসম্পূর্ণ থেকে যেতে পারে। তো তার ব্যাপারেই শুরু করি প্রথম। হ্যাঁ, ভদ্রলোকের নাম হচ্ছে গিরীন্দ্রশেখর বোস, ডক্টর গিরীন্দ্রশেখর বোস। ইনি 1916 সালে ইন্ডিপেন্ডেন্টলি সাইকোঅ্যানালিসিসের সূচনা করেন। ইন্ডিপেন্ডেন্টলি মানে ফ্রয়েড যেই সময় সাইকোঅ্যানালিসিসের বিভিন্ন থিওরি তৈরি করছেন, ইন্ডিপেন্ডেন্টলি ফ্রয়েড না পড়ে ইনি কলকাতাতে সেই সময় তার কাছাকাছি এবং অন্যান্য বিভিন্ন রকম থিওরি উনি কিন্তু প্রবর্তন করছেন। তারপরে এদের মধ্যে লেখালেখি শুরু হয়, তখন দুজনেই একজন আরেকজনের থেকে অনেক কিছু জানতে পারেন। ফ্রয়েড বুঝতে পারেন না অনেক কিছু, কারণ ইনি গিরীন্দ্রশেখর বোস ভারতীয় সংস্কৃতির প্রভাব, ভারতীয় মানসিকতায়, এটা নিয়ে উনি প্রথম কাজ শুরু করেন। অবভিয়াসলি দুজনের স্পেস আলাদা, দুজনে আলাদা আলাদা সামাজিক পরিপ্রেক্ষিত অনুযায়ী কাজ করেন।
হ্যাঁ, শুধু তাই নয়, ফ্রয়েড মনে করতেন, হয়তো এটা ওনার একটা দৃষ্টিভঙ্গির একটা সীমাবদ্ধতা, যে সবারই মানসিকতা একরকমভাবে কাজ করে। গিরিন্দ্রশেখর বোস ওনাকে প্রথম বলেন যে না, তা নয়, সংস্কৃতির একটা প্রভাব আছে, ধর্মের একটা প্রভাব আছে। তো এই জায়গাগুলোতে উনি একদম আলাদা হন। তার আগে একটা জিনিস শুধু মানে বলে দেওয়া উচিত বলে আমার মনে হয়, সাইকো অ্যানালিসিস বিষয়টা কি, এবং হ্যাঁ মানে সাইকো অ্যানালিসিসকে যদি আমরা খুব ছোট করে, কারণ বিষয়টা ছোট করে বলা খুব মুশকিল, বাট আমি এর আগে ওই ইন্দ্রাণী, ডক্টর ইন্দ্রাণীর সঙ্গে এপিসোডটাতেও আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সাইকো অ্যানালিসিস একটুখানি, যতটুকু মানে খুবই সামান্য এবং যৎসামান্যই বলা চলে। সেখানে যেটা যতটুকু আমি বুঝতে পেরেছিলাম সেটা হলো মানুষের সাবকনশিয়াস এবং আনকনশিয়াস যে মাইন্ড, সেটার ভেতরে আমাদের কি কি চলতে পারে এবং সেটা কিভাবে কিভাবে তৈরি হয় এবং তার এফেক্ট আমাদের ডেলি লাইফে কিভাবে পড়ে, এটাই বেসিক্যালি সাইকো অ্যানালিসিসের বেস। একদমই। আমরা সাইকোঅ্যানালিসিসের এক্সপার্ট নই, কাজে এটা নিয়ে আমাদের খুব বেশি জ্ঞান দেওয়া উচিত নয়। একদমই। কিন্তু যেটুকু বুঝেছি সেটা হচ্ছে, যেটা বললি, যে আমরা যে ভাবনা চিন্তাগুলো করি তার 3টে স্তর আছে। একটা হচ্ছে একদমই এখানে আমি কথা বলছি তোর সাথে, ভেবে চিন্তে কথা বলছি, কি কথা বলতে হবে সেটা আমি জানি বা ভাবছি মনে, এটা হচ্ছে তোমার কনশাস মাইন্ড। এর মাঝে এবার আমার তো এটাই একমাত্র জীবন নয়, আমি জানি যে আমার একটা পরিবার আছে, তারা কোথায় রয়েছে, আমার একটা অন্য কাজ আছে, সেইগুলোর ভাবনাও কিন্তু কোথাও একটা স্তরে রয়েছে। রাইট। তারও ভেতরে একটা আছে যেটাকে বলে সাবকনশিয়াস বা অবচেতন মন। আনকনশিয়াসের ব্যাপারেও তো তাই বলে যে কি যে চলছে এক্স্যাক্টলি সেটার ব্যাপারে আমার জ্ঞান নেই। কনশিয়াসলি আমি জানি না, কিন্তু সাবকনশিয়াসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অনেক কিছু দেখছি কিন্তু রেজিস্টার করছি না, হয়তো আমার মনে হচ্ছে, কিন্তু মাইন্ড, আমার মাথা সেটাকে রেজিস্টার করে রাখছে। সেটা স্লিপ অফ টাং, সেটা অন্যভাবে প্রকাশ পায়। সেটা হচ্ছে, ধর আমি একটা কথা বলতে বলতে একটা স্লিপ অফ টাং হলো, তো একজন বলবে যে এটা শুধুমাত্র একটা নিউরোলজিক্যাল প্রবলেম, কিন্তু একজন সাইকো অ্যানালিস্ট বলবে না, ওর সাবকনশিয়াসে কিছু একটা ছিল কোনো একটা ভাবনা, সেটা এইভাবে প্রকাশ পেল। হ্যাঁ, যেমন অনেক সময় মুড সুইংস, যে এই মুড সুইংসটাকেও সাইকো অ্যানালিসিস এইভাবে করে যে ধরো কোনো সময় তোমার মন খারাপ হচ্ছে, তুমি বুঝতে পারছো না কেন, সাবকনশিয়াসে কিছু একটা ঘটছে তোমার, যেটার উপর তোমার এফেক্টটা পড়ছে। এটাই বেসিক অফ সাইকো অ্যানালিসিস। এবার এটা দুভাবে এটাকে মূলত বলা হয়েছে, যে একটা হচ্ছে আমরা যে স্বপ্ন দেখি, ফ্রয়েডের সেই স্বপ্নগুলোর মধ্যে সেই সাবকনশিয়াসগুলো ঘোরাফেরা করে, সাবকনশিয়াসের ভাবনাগুলো সেই স্বপ্নের মধ্যে দিয়ে অনেক সময় প্রকাশ পায়, ডাইরেক্টলি নয়, একটু রূপ বদল করে। যেমন ধর, যেটা উনি বলতেন যে মোটামুটি 5 রকমের স্বপ্ন আছে যেটা কম বেশি মানুষ রিপিটেডলি দেখে এবং সব মানুষই প্রায় দেখে। একটা হচ্ছে পড়ে যাওয়া, কোনো উঁচু জায়গার থেকে আমি পড়ে যাচ্ছি, তো সেটাতে একটা অ্যাংজাইটি কাজ করতে পারে, কোথাও হয়তো একটা মনের মধ্যে অ্যাংজাইটি আছে, সেটা প্রকাশ পেলে এমনভাবে যে আমি পড়ে যাচ্ছি কোথাও থেকে। তারপরে আরেকটা হচ্ছে ওড়ার, ফ্লাইংয়ের একটা স্বপ্ন, আমি উড়ছি, এই স্বপ্নটা অনেকেই দেখে। সেটা হচ্ছে আমাকে যেই বন্ধনগুলো, সামাজিক বন্ধনগুলো আমাকে রেখে দিয়েছে বেঁধে, সামাজিক বা ইমোশনাল যে কোনো বন্ধনই, সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার যে একটা অবদমিত ইচ্ছা, যেটা আমি প্রকাশ করতে ভয় পাই, হয়তো ধরো যাক হতে পারে তো একটা সম্পর্কের মধ্যে আমি রয়েছি, সম্পর্কের একটা সামাজিক একটা দায়িত্ব আছে, মনোগ্যামির একটা আছে, কিন্তু আমার মনে কোথাও সাবকনশিয়াসলি মনে হচ্ছে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ প্রকৃতপক্ষে তো আমরা একটা প্রাণী, সেই ইচ্ছেগুলো তো থাকবে কোথাও, সমাজের নিয়মে চলবে না, সেই উড়ে যাওয়ার দিক থেকে সেটা একটা প্রকাশ পায়। একটা হচ্ছে আমাকে কেউ পেছনে তাড়া করেছে, এই ধরনের একটা, সেটা হচ্ছে আমার যে দৈনন্দিন জীবনের বিভিন্ন কষ্ট বা আমাকে যে অত্যাচার না, আমি বলছি যে বিভিন্ন রকম এক্সপেকটেশন, সেগুলোর ভার থেকে এরকম একটা জিনিস প্রকাশ পাওয়া। দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন, এটা আমি দেখিনি কোনোদিনও, কিন্তু আমি শুনেছি যে দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন নাকি অনেকে দেখেন। আচ্ছা, এখানে আমাদের পুরো টিমের মধ্যে কেউ দেখেছে কোনদিন দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন? হ্যাঁ, কেউ দেখেছে? ও দেখেনি। অনেকে দেখেন দাঁত, আমি অন্য জায়গায় কথা বলছি বলে, হ্যাঁ আমি দেখেছি দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন। আচ্ছা, দাঁত পড়ে যাওয়ার স্বপ্নতে খুব ছোট করে বললে সেটা হচ্ছে যে আমার সৌন্দর্য নষ্ট হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে, আমার যে আগের ভ্যালের বা বীর ছিলাম, হ্যাঁ, অনেক কিছু করতে পারতাম, সেটা চলে যাচ্ছে, এই ধরনের একটা বয়স হয়নি মানে ঠিক আছে, এরকম, হ্যাঁ এরকম একটা, যেমন পরীক্ষায় ফেল করার
একটা অ্যাংজাইটির জিনিস, কিন্তু পরীক্ষায় ফেল করা বা পরীক্ষায় শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ করতে পারছি না, এটা ওই বিইং চেসড বা বিইং অ্যাটাকটের মতন ধরনের একটা স্বপ্ন। এটাতে একটা মজা আছে, যেটা যারা দেখছেন তারা হয়তো রিলেট করবেন। আমি এই স্বপ্নটা খুব দেখেছি এক সময়, এখনও মাঝে মাঝে দেখি। মজা হচ্ছে যে পরীক্ষাটা আপনি পাশ করে গেছেন, আপনি শুধু সেই পরীক্ষাটাতেই এই স্বপ্নটা দেখবেন। পরীক্ষা শেষ হচ্ছে না, পরীক্ষায় ফেল করছি, এটা সেই স্বপ্ন সেই পরীক্ষা নিয়ে হয় যে পরীক্ষাটা আমি অলরেডি পাশ করে গেছি। আরেকটা স্বপ্ন, এটাও বলতে আমিও বলবো না, কারোরই বলা উচিত না, সেটা হচ্ছে একটা খোলা জায়গায় অনেকগুলো লোকের মাঝে আমার কাছে গায়ে কোনো কাপড় নেই। এই স্বপ্নটা নাকি অনেকে দেখেন। আচ্ছা। সেটা হচ্ছে আমার অবদমিত ইচ্ছেগুলো সবার কাছে প্রকাশ পেয়ে যাবে, এরকম একটা ভয়। আচ্ছা, মানে আমার সেলফটা অনেকের কাছে খুলে যাবে। তো এই একটা হচ্ছে ড্রিম থিওরি, এটা ফ্রয়েডের ড্রিম থিওরি। এখানে যেমন গিরীন্দ্রশেখর বসের আমরা কথা বললাম, উনি এই ড্রিম থিওরির মধ্যে একটা অদ্ভুত একটা সাজুজ্য এনেছিলেন। সেটা হচ্ছে যে আমরা যে স্বপ্ন দেখি সেটা অনেকটা নাটক লেখার মতো ব্যাপার। উনি স্ক্রিপ্ট রাইটার বলতে পারেন, তখনও সিনেমাটা অতভাবে ডেভেলপ হয়নি বলে, কিন্তু উনি বলতেন যে নাটকে যেমন একটা চরিত্রের ওপরে কিন্তু শুধুমাত্র একজন যে লিখছে তার নয়, প্রত্যেকটা চরিত্রের মধ্যে তার নিজস্ব বৈশিষ্ট্য, তার নিজস্ব এক্সেন্ট্রিসিটি কোথাও না কোথাও প্রকাশ পায়। তো কাজে আমরা যখন স্বপ্নও দেখি তখনও তাই, যতগুলো চরিত্র আছে স্বপ্নের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমার কিছু না কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, অবদমিত ইচ্ছা এগুলো থেকে যায়। সেই কারণে আমরা হয়তো আসবো একটা সময় যে কবি যেটা লেখেন পুরোটা কবি জানেন না উনি কেন লিখেছেন। জিজ্ঞেস করছে কবি ক্যা कहना চাতে, কবি কো পাতা নেই হামেশা। তো এটা উনি বলতেন যে এই কবিতা লেখা বা স্ক্রিপ্ট লেখা বা নাটক লেখা, গিরীন্দ্রশেখর বোস বলতেন যে এটা পুরোপুরি যিনি লিখছেন তার হাতে নেই। সাইকোঅ্যানালিসিস আরেকটা পার্ট হচ্ছে আমাদের বড় হয়ে ওঠা, শিশু বয়স থেকে বড় হয়ে ওঠা, এবং সেখানে বাবা মায়ের প্রভাব, আমাদের শরীরের সাথে বাবা মায়ের শরীরের যে পার্থক্য বা সামঞ্জস্য তার প্রভাব, আকর্ষণ, শারীরিক আকর্ষণ, এগুলোর প্রভাব, এবং তার কারণে এক ধরনের মানসিকতা তৈরি হওয়া বা মানসিক অসুস্থতাও তৈরি হয় অনেক সময়। এগুলো আছে। ফোবিয়ার ব্যাপারে অনেক কথা আছে, ডিফেন্স মেকানিজম নিয়ে কথা আছে। তো মূলত হচ্ছে অবচেতন মন, তার প্রভাব আমাদের বড় হয়ে ওঠার পেছনে ইত্যাদি। এই তো হ্যাঁ, তো এই যেমন গিরীন্দ্রশেখর বোস এই ব্যাপারেই বলতেন যে আমাদের যখন কোনো ইচ্ছে হয় কোনো কিছু করবার, তার বিপরীত ইচ্ছেটাও একই সাথে থাকে অবচেতনে। ধর আমার ইচ্ছে করছে এই মুহূর্তে আমি মোগলাই পরোটা খাবো, কারণ খুব একটা জিভে জল চলে আসছে বা ভাবছি খিদে পাচ্ছে ইত্যাদি। আবার মনের কোথাও একটা উল্টো ইচ্ছেটাও থাকতে পারে, আচ্ছা সময় থাকে। উনি বলতেন সবসময় একটা ইচ্ছে দুটো হয়ে আসে, ডুয়াল নেচার, যে না এটা খেলে আমার ঠিক হবে না, এখন কাউকে মারতে ইচ্ছে করছে আমার, আবার আরেকটা জায়গায় বলছে যে না মারবে না, মারলে ভুল হবে। এই উনি বলতেন সবসময় একটা ইচ্ছা ডুয়াল নেচারে আসে। আরেকটা উনি বলছেন যে স্মেল বা গন্ধের প্রভাব আমাদের মেমোরির সাথে, এটা উনি প্রথম বলেছিলেন। এটা নিয়ে পড়াও অনেক কথা হয়েছে, অনেক রিসার্চও হয়েছে, যেটা কিন্তু আমরা যে আগের এপিসোডটা করলাম যেখানে আমরা জিন নিয়ে কথা বললাম, সেখানে হয়তো বলেছি কিনা ভুলে গেছি, স্মেলের কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক জিন আছে, জানিস তো? স্মেলের জিন? হ্যাঁ, যেই জিন দিয়ে ডিফাইন হয় যে আমরা স্মেল করব একটা জিনিস, কিভাবে স্মেল করি, সে প্রচুর জিন আছে যেটা স্মেলের উপরে ডিফাইন, এবং স্মেলের সাথে তার মানে অন্য জিনিসের অনেক কানেকশন আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের শরীরে, সেটা গিরীন্দ্রশেখর বোস অত আগে বলেছিলেন যে স্মেলের সাথে মেমোরির সবচেয়ে বেশি যোগাযোগ। তারা গন্ধ শুকলেই আমাদের মানে এটা না, আমার ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল সেই সময়কার গন্ধ। ঠিক, গন্ধের সঙ্গে একটা মেমোরি কানেক্টেড থাকে আমাদের। হ্যাঁ, মাটির সোদা গন্ধ পেলে ওই কারণে মন ভালো হয়ে যায়, কারণ আমাদের খুব ভালো ভালো স্মৃতি ওই সময়, ভালো হতে পারে খারাপও হতে পারে, বাট যে কোনোভাবেই মানে অনেক ক্ষেত্রেই অনেকের সঙ্গে গন্ধটা খুব কানেক্টেড। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের গিরীন্দ্রশেখর বোসের তা উনি ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক অ্যাসোসিয়েশন বা সোসাইটি তৈরি করেন, যেটা এখনো আছে কলকাতায়, যেটা এখনো আছে, যেখানে সাইকোঅ্যানালিসিসের প্রপার ট্রেনিং হয়, যেখান থেকে ওই ডক্টর ইন্দ্রাণী নিজেও ট্রেন্ড, একটা খুব ভালো এবং রেপুটেড ইনস্টিটিউশন। তো এদের একটা প্রভাব ছিল। তারপর ধীরে ধীরে এখান থেকে ট্রেন হয়ে বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক সাইকোঅ্যানালিস্ট তৈরি হয়েছেন। তার মধ্যে একটা ইন্ডিয়ান সাইকোঅ্যানালিসিসেরও জায়গা তৈরি হয়েছে, যেখানে এই মায়ের সাথে সন্তানের সম্পর্ক,
যেটা নিয়ে ফ্রয়েড অনেক কথা বলেছেন এবং তিনি মূলত কিন্তু এডিপাস কমপ্লেক্সের বাইরে বেরোতে পারেননি। আমরা একটা ফিল্ম করেছিলাম লালাবাই বলে, যারা খুব বেশি লোক দেখেননি ছবিটা, মানে আমরা রিলিজ করিনি ছবিটা এখনও, কিছু ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। সেখানে অ্যাকচুয়ালি ইডিপাস কমপ্লেক্সকে অ্যাড্রেস করেছিলাম আমরা, কিন্তু ডিফারেন্টভাবে। সেই গল্পটা আমি আর তুই একসাথে ডেভেলপ করেছিলাম। আর সেখানে স্ক্রিপ্টটা লেখার সময় আমার মনে হচ্ছিল যে মানে আমার ইডিপাস কমপ্লেক্স সম্পর্কে আর একটু জানা উচিত। ইডিপাস কমপ্লেক্স ইজ সামথিং, এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে কিন্তু ওভারঅল সারা পৃথিবীতেই একটু কম কথা হয়। আমরা একটু অসতর্ক হয়ে পড়ি বা একটু খুব এম্বারাসড বা একটু অকওয়ার্ড লাগে আমাদের কথাটা বলতে। কিন্তু ফ্রয়েডের বেসিক থিওরির মধ্যে ইডিপাস কমপ্লেক্স একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে, এবং ছোটোবেলা থেকে আমাদের বড় হওয়ার যে সময়টা, যেই সময় মা কিংবা বাবার সঙ্গে আমাদের যে সম্পর্কের ডায়নামিক্স, সেই ডায়নামিক্সের উপর আমাদের যে ভবিষ্যৎটা বা আমরা যে বড় হয়ে যেখানে পৌঁছই তার যে অনেক কিছু ওর উপর ডিপেন্ড করে। এটা বোধহয় আমি যখন ইডিপাস কমপ্লেক্সকে আর একটু বেটারভাবে জানতে চেষ্টা করলাম তখন অনেক বেশি বুঝতে পারলাম। বাট এই বিষয়টা এমন একটা বিষয় যেটা আমরা একটু আনগার্ডেড হয়ে পড়ি, হঠাৎ করে ভালনারেবল হয়ে পড়ি। তো সেই বিষয়টা নিয়ে মানে ওইটুকু অবধি কথা বলতে চাই আমরা। কিন্তু আমার মনে হয় যেহেতু ফ্রয়েড অ্যালং দ্য গ্যাঞ্জেস নিয়ে কথা বলছি, যতটা সম্ভব আমরা ওপেনলি একটু কথা বলার চেষ্টা করি। আমাদের থিওরি তো নয়, একটা থিওরি আছে এতদিন ধরে রয়েছে, অনেক মানুষ সুস্থ হচ্ছেন, অনেক মানুষ এটা নিয়ে চর্চা করছেন, একটা বিজ্ঞানের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না কেন? একদমই তাই। ইডিপাস কমপ্লেক্সের বেসিক বিষয়টা তো এটাই যে একটা শিশু যখন বড় হয়, মূলত ছেলে সন্তান যখন বড় হয় তখন মায়ের প্রতি তার একটা শারীরিক আকর্ষণ হয় একদম ছোট বয়সে, তার সাবকনশিয়াসে হয়, তার অবচেতন মনে হয়। এবং সেটা ইডিপাস যে মিথিক্যাল ক্যারেক্টার সেখান থেকে, মাইথোলজিক্যাল ক্যারেক্টার সেখান থেকে, এবং বাবাকে সে তখন শত্রু হিসেবে দেখতে শুরু করে। কারণ একটা সন্তান যে ছেলে, তার ভালোবাসা হচ্ছে একজন মহিলার প্রতি, কিন্তু সেই মহিলার সাথে শারীরিক সম্পর্ক বাবার, কাজেই বাবার সাথে একটা দূরত্ব তৈরি হওয়া, বাবাকে শত্রু হিসেবে যখন বয়ঃসন্ধির সময় এটা শত্রুতার পর্যায়ে প্রায় চলে যায়। এবং একটা অ্যাংজাইটি এখান থেকে আসে, সেটা হচ্ছে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি বলে যেটাকে। ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি হচ্ছে যে বাবা তো জানে এটা, তো বাবা আমাকে ক্যাস্ট্রেট করে দেবে, মানে আমার পুরুষত্বটা নিয়ে নেবে। সেটার ডিফেন্স মেকানিজম তৈরি হয়, সেখান থেকে অ্যাংজাইটি তৈরি হয়। অনেক ছেলে একটু বেশি মাত্রায় নার্সিসিস্টিক হয়ে পড়ে, এগুলো সবই ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি থেকে। এবং আরেকটা যদি আরেকটু সিম্পলিফাইড ওয়েতে দেখি তাহলে ব্যাপারটা এরকম যে একটা পয়েন্টে ছেলেদের মনে হয় যে আই অ্যাম আইডেন্টিফাইং যে ঘটনাটা আমার সঙ্গে ঘটছে, এবং তখন সমাজ কামস ইন টু প্লে। সমাজ যখন কামস ইন টু প্লে তখন যেটা মনে হওয়া শুরু হয় ছেলেদের যে সামাজিক অবস্থায় আমি যেটা ভাবছি সেটা ঠিক নয়। এই যে নিজের সেলফ ভিক্টিমাইজেশন, এই সেলফ ভিক্টিমাইজেশনটা একটা পয়েন্টে হয়, এবং সেখান থেকে বেরোনোটাই হলো অ্যাকচুয়াল নিজের আইডেন্টিটিটা পৌঁছানো আর কি। দ্যাটস দ্য বেসিক আইডিয়া। বয়ঃসন্ধির পরে বলে যে এটা চলে যায়, একদম ক্যাস্ট্রেশন অ্যাংজাইটিও চলে যায়, ইডিপাল কমপ্লেক্সটাও মানে ওইভাবে ডিরেক্টলি থাকে না, অবচেতনে কোথাও না কোথাও থাকে, কিন্তু ওটা বেরিয়ে যাওয়াটাই হচ্ছে বড় হওয়া, ম্যাচিওর হওয়া। একদমই তাই। তো কিন্তু আমাদের ইন্ডিয়াতে গিরীন্দ্রশেখর বসু এবং তারপরে অনেকে বলছে যে না, ভারতবর্ষে মা এবং সন্তানের সম্পর্কটা শুধুমাত্র ইডিপাস কমপ্লেক্স দিয়ে এক্সপ্লেন করা যায় না। এখানে মায়ের স্নেহটা অনেক ক্ষেত্রেই সম্পূর্ণভাবে শারীরিক নয়, না একেবারেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই নয়। হ্যাঁ, যেটা ওয়েস্টার্ন জায়গায় রয়েছে সেটা আমাদের দেশে পুরোপুরি নেই। ইডিপাস কমপ্লেক্স আছে এখানেও, কিন্তু ধর ভারতবর্ষে তো একজনের একটা মা নয়, অনেকগুলো মা। একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হলে পরে অনেকজনকেই মাদারলি ফিগার হিসেবে, সেটার একটা প্রভাব রয়েছে। মায়েরা সন্তানদেরকে আখোকা তারা ব্যাপারটা যেমন একদম সেই একটা জায়গায় রয়েছে, একটা ইমোশনাল কানেক্টেরও জায়গা আছে, শুধুমাত্র ইডিপাল কমপ্লেক্স নয়। এটা ইন্ডিয়ান সাইকোঅ্যানালিস্টরা এটাকে প্রমাণ বা এটার একটা থিওরি তৈরি করেছে। এটাই হলো দ্য ডিফারেন্স বিটুইন ওই যেটা ফ্রয়েডকে যখন চিঠি লেখেন তখন তিনি বোধহয় এই ব্যাপারটাই বলছিলেন যে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট বা আমাদের যে কি বলবো সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই দুটোই ওভারঅল একটা অন্য এফেক্ট ফেলেই সাইকোঅ্যানালিসিসের উপর। সেটার যেমন আরেকটা এফেক্ট হচ্ছে যে ওয়েস্টার্ন পাশ্চাত্য দেশে প্রত্যেকটা মানুষ খুব ইন্ডিভিজুয়াল হিসেবে বাঁচে অনেক দিন থেকেই। আমরা যেটা নিয়ে কথা বলেছি আমাদের আইডেন্টিটির জায়গাতে,
বহু মানে ফ্রেঞ্চ রিভলিউশনের সময় বা সময় থেকেই ধর মানুষ ইন্ডিভিজুয়ালটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু বেশিরভাগ সময় ফ্যামিলি বেশি গুরুত্ব পায়। তো কাজেই আমাদের এখানে পুরোপুরি ইন্ডিভিজুয়ালিস্টিক একটা সাইকোঅ্যানালিসিসের থিওরি কখনোই পুরোপুরি এক্সপ্লেন করতে পারে না। যেমন ওরা বলছেন যে সাইকোঅ্যানালিস্ট বা সাইকোথেরাপিস্ট যে তার কাছে যখন একজন মানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে কোনো একটা মানুষের সমস্যার জন্যে, খুব ভালনারেবল জায়গা থেকে তো মানুষ করে একটা, কিন্তু ওয়েস্টে যতই ভালনারেবল হয়ে যতটাই ভরসা করুক না কেন সাইকোথেরাপিস্টকে, কখনোই তাকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করে না কেউ। ভারতবর্ষে যত সাইকোঅ্যানালিস্টদের এক্সপিরিয়েন্স হচ্ছে, সাইকোথেরাপিতে যখন খুব খুব কাছাকাছি চলে আসে দুজন, মানে কানেক্ট করতে হচ্ছে, অতটা ভালনারেবল হয়ে যাচ্ছে, অত নিজের কথা বলছে, তখন তাকে ফ্যামিলি ভাবতে শুরু করে দেয় বা গুরু ভাবতে শুরু করে দেয়। এই জায়গাটা একেবারেই ইন্ডিয়ার সাথে বা আমাদের সাবকন্টিনেন্টের সাথে ওই জায়গাটা আলাদা আছে ওয়েস্টের, যে কারণে এখানে ধর্মের গুরুরা কিন্তু সাইকোথেরাপিস্টের কাজ করে অনেক সময়। আমরা যে গতবার বলছিলাম আমাদের অ্যাংজাইটি, ইন্ডিভিজুয়াল অ্যাংজাইটি, যে কারণে থেরাপির প্রয়োজন পড়ছে আইডেন্টিটি ক্রাইসিসে, সেই কারণেই বোধহয় ভারতবর্ষে এত গুরুর আবির্ভাব হয়েছে। এবং গুরুরা অ্যাকচুয়ালি সাইকোথেরাপিস্ট বা সাইকোঅ্যানালিস্টের কাজটাই করে। হ্যাঁ, থিওরিটা না জানলেও মোটামুটি কাজটা শান্ত করা, মানসিক শান্তিটা দেওয়ার তো জায়গা করছে কথা বলে বলে। তো এগুলো হচ্ছে ভারতবর্ষের বোধহয় একটুখানি ইউনিকনেস। কালচারাল অ্যাসপেক্টটা যেহেতু আলাদা, কালচারাল ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আলাদা, বা আমাদের এই যে গুরু মানে একটা আমাদের ডাক্তারদের প্রতি যে শ্রদ্ধা তৈরি হয়, ডাক্তারদের একটা মোটামুটি ঐশ্বরিক জায়গায় রাখা হয় কিন্তু ইন্ডিয়াতে, ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে। সেখানে বিদেশে কিন্তু ডাক্তাররা ইজ জাস্ট অ্যানাদার হিউম্যান বিং, প্রফেশনাল। এইটা তো কালচারাল ডিফারেন্স হবেই প্রত্যেকটা ইয়েতে। আর বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কালচারাল আইডেন্টিটিটা এতটাই ডিফারেন্ট, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, গুরুমুখী বিদ্যা সবসময় ছোটবেলা থেকে তৈরি হচ্ছে। তো সেখানে এই যে তুই সাইকোঅ্যানালিস্টকে গুরু হিসেবে মানার কথা বললি, সেটা তো অবভিয়াসলি একটা জায়গা আছে, কারণ গুরু পরম ব্রহ্ম বলে আমাদের এখানে এইসব কথাবার্তা শুনে শুনে বড় হচ্ছি আমরা। তারপর এবার আমরা আমার মনে হয় এই ইয়েটাতে আসি, ব্যাপারটাতে আসি যে সাইকোঅ্যানালিটিক্যালি কীভাবে ইন্ডিয়ান সমাজকে দেখেছেন সালমান আক্তার, সেইটা নিয়ে একটুখানি কথা বলি। তো এর মধ্যে ওই বললাম মাইন্ড বডি স্পিরিট, তো আমরা শুরুতে মাইন্ডে যাই। মাইন্ডের মধ্যে উনি যেগুলো জিনিস নিয়ে কথা বলেছেন তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে ভারতবর্ষে হিন্দু মুসলিম রিলেশনশিপের টেনশন। সেটা প্রথমে আমরা শুরুতে বললি, এটা নিয়ে একটু হিন্দু মুসলিম টেনশনের ব্যাপারটা কিভাবে এক্সপ্লেন করা যায় ফ্রয়েড দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু প্রথমত হচ্ছে কয়েকটা কেভিয়েট দিয়ে না ভালো। সেটা হচ্ছে এই যে কথাবার্তাগুলো হচ্ছে, এটা শুধুমাত্র সাইকোঅ্যানালিসিসের বা মনোবিজ্ঞানের দৃষ্টি থেকে দেখা, রাজনৈতিক দিক থেকে বা সমাজতাত্ত্বিক দিক থেকে এটাকে দেখা উচিত নয়, বা ঐতিহাসিক দিক থেকেও দেখা উচিত নয়, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় তো আজকের দিনে বা যে কোনো সময়। এবার আমাদের নিজস্ব আইডেন্টিটি বা আইডেন্টিটি পলিটিক্সের সাথে জড়িত, তো সেটা করবেন না প্লিজ যারা দেখছেন। এটা একটা ডিসক্লেমার হিসেবে দিয়ে দিলাম, একটু প্লিজ র্যাশনালি দেখার চেষ্টা করুন, র্যাশনালি দেখার চেষ্টা করুন। এটা খুব কমপ্লেক্স একটা বিষয়, আর এটার এতটা ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটার আজকের জায়গায় দাঁড়িয়েই শুধু দেখার জিনিস। এটা সালমান আক্তার বলছেন যে আমি তো ঐতিহাসিক নই, আমি সোশ্যালজিস্টও নই, আমি পলিটিক্যাল এক্সপার্টও নই, কাজে আমার ওগুলোতে আমি ঢুকতেই চাইছি না, আমি শুধুমাত্র মনোবিজ্ঞান দিয়ে দেখছি। দ্বিতীয়ত, একজন শিক্ষিত মানুষের লেখায় কিভাবে বোঝা যায় যে একটা মানুষ শিক্ষিত, উনি প্রথমে বলছেন আমি একটা ডিসক্লেমার দিতে চাই যে আমি মুসলিম, আমি একজন ইন্ডিয়ান মুসলিম, কাজে আমার লেখায় বায়াস থাকতে পারে, এটা আপনারা জেনে লিখুন। আমি চেষ্টা করছি বায়াস সরানোর বা প্রিজুডিস সরানোর, কিন্তু তবু আমার লেখায় হয়তো কোথাও না কোথাও আমার সাবকনশিয়াসও তো আছে, আমার সাবকনশিয়াসে আমার লেখা থেকে হয়তো কোনো বায়াস চলে আসতে পারে, সেটা আমি আগেই বলে দিচ্ছি। তো সুতরাং এই আপনাদেরকেও বলে দিই, আমাদেরও একটা সারা পৃথিবী জুড়ে বা আমাদের উপমহাদেশ জুড়ে একটা ব্যাগেজ আমরা ক্যারি করি অ্যাবাউট দিস হিন্দু মুসলিম টেনশন, বিকজ আমরা একটা ইতিহাসের সাক্ষী, যে ইতিহাসটার বিভিন্ন রকম ব্যাখ্যা আমাদের বিভিন্ন সময় এসছে। তো আমরা কিন্তু কোনো বায়াসনেস থেকে এটা বলছি না, আমরা শুধু ওনার লেখাটাকেই এক্সপ্লেন করার চেষ্টা করছি। ঠিক। তো এবার কিছু জিনিস আমাদের বড় বড় করে মোটা মোটা দাগের ভারত বা হিন্দু মুসলিম রিলেশনশিপের, সেটা একটুখানি যদি আমরা বলে শুরু করি, সেটা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম ইনক্লুডিং ইসলাম
বহুদিন ধরে রয়েছে, সেটা যেটা ইসলামিক ইনভেশন বলা হয়, সেটার বহু আগে থেকে ভারতবর্ষে ইসলাম ধর্ম রয়েছে। সেই সময় থেকে ভারতবর্ষের খাবার দাবার, জামা কাপড়, সঙ্গীত, ভাষা, এইসবের মধ্যে একটা ইসলামিক ইনফ্লুয়েন্স রয়েছে। তো কাজে একটা দীর্ঘকালের একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের জায়গা কিন্তু ছিল। এটা প্রথম আমাদের বোঝা উচিত। দ্বিতীয় হচ্ছে, কারণ ওটা ব্যবসার দিক দিয়ে হয়েছে, যেটা আমরা বোধহয় ভারতবর্ষের খাবারের ইতিহাস নিয়ে যখন আমরা কথা বললাম তখনই আমরা বোধহয় আলোচনাটা করেছি যে খাবার দাবারের সময় একটা মানে দীর্ঘদিন ধরে ইতিহাসে খাবার ট্রেডের থ্রুতে বিভিন্ন পার্সিয়া বা মিডল ইস্টের সাথে কানেকশন ছিল। যেমন উর্দু ভাষার জন্ম, যেমন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে কতটা পার্সিয়ান আর কতটা ইন্ডিয়ান এটা ভাগ করতে বসলে পরে ক্লাসিক্যাল মিউজিকটাই আর থাকবে না। তো এই একটা ইয়ে। দ্বিতীয় হচ্ছে ইসলামিক ইনভেশনটাকে অস্বীকার করার তো জায়গা নেই, আজকাল অনেক চেষ্টা চলছে। ইসলামিক ইনভেশন একটা হয়েছে ওই 21 শতাব্দীতে বা তারপরে একটু পরে নাগাদ গজনভি এসছে। 21 শতাব্দী, সরি 1100 যেটাকে কি বলে, 11 শতাব্দী, মিস্টেক, হ্যাঁ 11 শতাব্দীতে যেটা হয়েছে। তো সে সময় গজনি এসছেন, প্রচুর লুট তরাজ হয়েছে, প্রচুর মন্দির ভাঙা হয়েছে। তো তারা মূলত লুট করতে এসেছিলেন। এটাকে অস্বীকার করার জন্য সেটার একটা প্রভাব থাকবেই ভারতবর্ষের ইতিহাস এবং মানসিকতার উপরে। সোমনাথ মন্দির একটা খুব ইম্পর্ট্যান্ট। সোমনাথ মন্দিরটা প্রথমত হচ্ছে যে সোমনাথ মন্দিরকে বারবার ধ্বংস করা হচ্ছে, সেটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আর এটাও বুঝতে হবে যে সুফিইজমের একটা ইম্প্যাক্ট আছে, কারণ ভারতবর্ষের সুফি কালচার যেটা, সেটা ভারতবর্ষেই ডেভেলপড। সেটা টার্কির থেকে একটা পার্ট এসছে, হিন্দু ইনফ্লুয়েন্স ঢুকেছে, ভক্তি আন্দোলনের ইনফ্লুয়েন্স ঢুকেছে, সব মিলে একটা সুফি কালচার তৈরি হয়েছে। এখন দরগায় গেলে পরে ওটা কি হিন্দু মন্দির নাকি ওটা একটা মুসলিম দেশের, চোখ বন্ধ করে বোঝা মুশকিল। যেমন আমির খুসরু, মঈনুদ্দিন চিশতি, আজমেরের একটা ঘরানা, একটা ধরনের সাউন্ড। আবার এবার অদ্ভুত একটা ব্যাপারও আছে, সেটা হলো সুফি মিউজিক আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কোন কোন জায়গায় মানে এক হয়ে গেছে। এই থ্রেডটাও কিন্তু খুব সরু একটা থ্রেড। একদম। তো কাজেই এগুলোর একটা প্রভাব আছে। আর তারপরের বড় প্রভাব হচ্ছে যে ব্রিটিশরা এসে ভারতবর্ষে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করেছে। তখন থেকে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ডিভাইডটা আরও বেশি জল করে দেখা যাচ্ছে। তারপরে পার্টিশনের ইতিহাস, যেটা নিয়ে আমরা কথা বলেছি, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, RSS, এদের প্রভাব, এগুলোকে অস্বীকার করে ভারতবর্ষে হিন্দু মুসলিমের রিলেশনশিপ আলোচনা করাটা সম্ভব নয়। তো এবার সলমান আক্তার বলছেন যে এই যে হিন্দু মুসলিমের রিলেশনশিপের যে টেনশনটা, এটাতে কিছু জিনিস আছে যেটা দায়ী নয়। উনি বলছেন যেটা কন্ট্রিবিউশন অফ মুসলিমস টু দিস টেনশন, কিছু জিনিস আছে যে কন্ট্রিবিউশন অফ হিন্দুস টু দিস টেনশন। অর্থাৎ কিছু কাজ বা কিছু জিনিস মুসলিমদের সাথে হচ্ছে বা মুসলিমরা করছেন, যার কারণে এই টেনশনটা তৈরি হচ্ছে। কিছু জিনিস, কিছু কাজ হিন্দুরা করছেন, যার কারণে এই টেনশনটা তৈরি হচ্ছে। এই বইটা কোন সময় লেখা? এটা 2008-এ সম্ভবত লেখা হয়েছে, কিন্তু এই বিষয়টা খুব রেলেভেন্ট। 2005 সরি 2008-এ পাবলিশড, 2005-এর লেখা। সুতরাং বেশ, মানে যেটাই হয়ে থাক এখনো অবধি, মানে আমি কেন জিজ্ঞেস করলাম তার কারণ রেলেভেন্স খুঁজতে, বাট রেলেভেন্সটা এখনো একই রকমভাবে রেলেভেন্ট আমার মনে হচ্ছে। তো এবার আমরা প্রথমত মুসলিমদের কন্ট্রিবিউশন টু দিস, মানে মুসলিম বৈশিষ্ট্য, ভারতবর্ষীয় মুসলিম বৈশিষ্ট্য অ্যাজ এ কমিউনিটি, তার কী প্রভাব, তার কারণে এই টেনশন। প্রথমত এই যে বারবার শোনা যায় যে ফরেন থেকে এসছে, বিদেশ থেকে এসছে বা বিদেশি ধর্ম, এটার উনি বলছেন এটা মূল কারণ হচ্ছে যে এই একটা মাত্র কমিউনিটি, রিলিজিয়াস কমিউনিটি, যাদের তীর্থটা দেশের বাইরে। রাইট। মানে খ্রিশ্চানরা যায় রোমে, কিন্তু সেন্ট থমাসের চার্চটাও তারা কিন্তু রিভিয়ার করে, বা সব জায়গায় চার্চ রয়েছে। কিন্তু এই মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে কি, হজ করাটাও খুবই, সবার তো সব খ্রিশ্চানকে রোমে গিয়ে একটা পুণ্য করতে হবে সেটা তো নয়, সবাই যে গিয়ে উঠতে পারে না, কিন্তু হজ মোটামুটি সব মুসলিমকেই করতে হবে বা একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটা করার একটা ব্যবস্থাপনা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। এরা তীর্থ করতে যাচ্ছেন, দেশের বাইরে যাচ্ছে। আবার যখন প্রে করছে তখন তাদেরকে পশ্চিম দিকে তাকিয়ে করছেন। পশ্চিম দিকে তো তাকিয়ে করছেন না, বিষয়টা তারা হচ্ছে মক্কার দিকে তাকিয়ে করছেন। মক্কার থেকে যেগুলো পশ্চিম দিকের দেশ, তারা পূর্ব দিকে তাকিয়েই প্রার্থনা করে। কিন্তু ভারতবর্ষে কি, ভারতবর্ষের হিন্দুরা
পূর্ব দিকে তাকিয়ে পুজো করে, মুসলিমরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়ে। তো কাজে একটা মনে হচ্ছে যে এটা তো ঠিক আমাদের এখানকার মতো নয়। তো এটাতে মুসলিমদের কিছু করারও নেই, কিন্তু এই বৈশিষ্ট্যটা তো রয়েছে, যেটা একটা ডিফারেন্সের কারণ। এবং সেটা সালমান আখতার বলছেন যে এটা একটা ডিফারেন্সের কারণ হিসেবে, বেশ ইম্পর্টেন্ট একটা কারণ হিসেবে ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ওনার মনে হয়েছে যে এই কারণে অনেক সময় ফরেন বলে দেওয়াটা সুবিধে হয়, বা অনেকের মনে হতেই পারে যে এটা একটা ফরেন রিলিজিয়ন। রাইট, ওয়ান রিজন। হ্যাঁ, এবং যে কারণে বলছে যে মনে হতেই পারে যারা মিডল ইস্টের বেশি কাছাকাছি। দ্বিতীয় আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে উনি বলেন যে প্যাথোলজিক্যাল নস্টালজিয়া। প্যাথোলজিক্যাল নস্টালজিয়াটা কি? এর দুটো, একটা হচ্ছে যে একটা এথনিক এলিটিজম আছে আমাদের, মানে মুসলিম যারা এসছিলেন তারা এই দেশে রাজত্ব করতেন, এই দেশটা একসময় মুসলিম শাসিত ছিল। এটা উনি বলছেন বহু মুসলিমদের মধ্যে এটা যে আর নেই সেটা অ্যাকসেপ্ট করেনি অ্যাজ আ কমিউনিটি। মানে কোথাও না কোথাও এটা মনে হয়েছে হয়তো কিছু কিছু মানুষের, বা মনে হয় যে না এখনও একটা রাইট আছে আমাদের, কারণ আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, যে এখনও আমাদের একটা রাইট আছে, এই দেশটার উপরে অধিকার আছে অনেক বেশি। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে কানেক্ট করা ওই পার্সিয়ান বা টার্কিশ সময়ের সাথে। টার্কিশ অটোমান এম্পায়ার তো খুব সমৃদ্ধশালী একটা জায়গা ছিল। এবার সাধারণ জীবনে মানুষের বহু সমস্যা, সেটা হিন্দুদেরও রয়েছে, মুসলিমদেরও রয়েছে, তার এগেনস্ট একটা ডিফেন্স লাগবে। আজকে আমার অবস্থা খারাপ হতে পারে, কিন্তু এটা তো একটা খুব ভালো অনুভূতি নয়। সেই অনুভূতি থেকে বাঁচার জন্যে একটা ডিফেন্স হিসেবে তৈরি করেছিলেন, যে একসময় না আমাদের বিরাট সমৃদ্ধি ছিল, যেটা রিফিউজিদের মধ্যেও দেখা যায়। একসময় মানে অনেক যারা পশ্চিম বাংলার মানুষ তারা অনেক সময় খুব হেয় করেন, খুব মানে প্রায় একটা স্যাটায়ার বা র্যাডিক্যালাইজেশনের পর্যায়ে, রিডিকুলের জায়গায় পৌঁছে যায়, যে ও তোমরা বাংলাদেশ থেকে, তোমাদের কি সবারই জমিদারি ছিল নাকি? কথাটা বুঝতে হবে যে একটা রিফিউজি খুব সমস্যার মধ্যে এখানে বড় হচ্ছে। তার একটা কোথাও তার এবং সে এসছে পরিবারের কাউকে হারিয়ে, জমি জমা হারিয়ে, বাড়ি হারিয়ে, জমি জমা বিরাট না থাকলেও তার একটা ডিফেন্স তো লাগবে, কোথাও না কোথাও তো সে একটা গ্লোরি খোঁজার চেষ্টা করবে। সে তার নস্টালজিয়াতে হয়তো 1 একর জমি ছিল, সেটাকেই সে জমিদারি বলে সেই ডিফেন্সটা করার চেষ্টা করছে, এবং সে কোথাও শিকড়ের সঙ্গেও, রুটের সঙ্গেও কানেক্ট করার চেষ্টা করছে। সেটা মুসলিমদের মধ্যেও রয়েছে, যে আমাদের টার্কিশ এম্পায়ার এক সময় আমাদের ছিল, সে কনভার্ট মুসলিমদের মধ্যে রয়েছে। কিন্তু তাতে কি হচ্ছে, এই যে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে, যে এরা তো আবার কানেক্ট করে বাইরের সাথে। এবং দ্বিতীয়টা হচ্ছে যেটা বললাম, যে শাসন করতে অসুবিধা হয়। এবং এই যে সমৃদ্ধি মুঘল সাম্রাজ্যেরও, সেটার কারণে অনেকের আবার মনেও হয়েছে, উনি বলছেন যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে রয়েছে, এটাও অনেক সময় মুসলিমরা ভুলে যাচ্ছে। আমরা তো তাজমহল বাড়িয়েছি, আমাদের আর নতুন করে শিক্ষার কী প্রয়োজন, এরকম একটা মানসিকতা বোধহয় রয়েছে কোথাও না কোথাও। তৃতীয়, পার্টিশনের সময় প্রচুর মুসলিম মানুষের আত্মীয়রা ওদিকে থেকে গেছে অথবা ওদিকে চলে গেছে, তাদের সাথে একটা ইমোশনাল কানেক্ট থাকতে পারে, সেটা অনেক সময় প্রকাশ পায় একটু অন্যভাবে। তখন মনে হয় যে আচ্ছা মুসলিমরা বোধহয় সবাই পাকিস্তানপন্থী। আর হচ্ছে কিছু জিনিস যে বলছেন, যে উনি অনেক মুসলিম আছেন যারা হিন্দুদের এগেনস্টে প্রেজুডিসড, মানে বায়াসড, সেটা যে এরা আইডল ওয়ার্শিপ বা মূর্তি পুজো করে, তাই এরা ঠিক না, তারা আমাদের মতো অতটা উন্নত ধর্মের লোক নয়, বা যে হিন্দুদের অত বীরতা নেই, বীর নয় হিন্দুরা। এটা আমি দেখেছি অনেককে বলতে, যে হিন্দু রাজারা তো বীর ছিল না, এরা তো নিজেদের মধ্যে ঝামেলা করেছে, আর মুসলিমরা যারা এসেছে সবাই হারিয়ে দিয়েছে এদেরকে। এই কথাগুলোর মধ্যে ঐতিহাসিক সত্য অসত্যটা বড় কথা না, এটা কি মেসেজ দিচ্ছে সমাজকে, বা অন্য মাইন্ডসেট এর মাইন্ডসেট, এবং সেই কথাটা বললে পরে সামনের জনের কি মনে হচ্ছে এটাও বোঝা প্রয়োজন। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যে কিছু প্রিভিলেজেস পেয়েছেন মুসলিমরা, কনস্টিটিউশনাল প্রিভিলেজ, যেমন ধর সেপারেট ফ্যামিলি ল। উনি বলছেন এটা রাজনৈতিকরণ অনেক রকমভাবে ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু বলছেন এটাতে একটা ডিফারেন্স মনে হচ্ছে, যে হ্যাঁ এদেরকে কনস্টিটিউশনালি ফেভার করা হচ্ছে। বা ধর এই যে শাহবানোর কেস, এটার একটা সবচেয়ে বড় কেস হয়েছিল, যে শাহবানো রাজীব গান্ধীর সময়, যাকে অ্যালিমেনির জন্য সে যে ফাইট করেছিল, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট তখন শাহবানোর ফেভারে শোনায়, কিন্তু তাতে পুরুষতান্ত্রিক মুসলিম সমাজ ক্ষুব্ধ হবে বলে রাজীব গান্ধী নিজে আইন করে ওইটাকে নষ্ট করেন। বা সালমান রুশদির স্যাটানিক ভার্সেস যখন ব্যান করা হয়, বা লজ্জা যখন ব্যান করা হয়, তখনও মনে হয় কোথাও কোথাও হিন্দুদের মনে হতে পারে যে এদেরকে একটু প্রিভিলেজ দেওয়া হচ্ছে।
যেখান থেকে এই পুরো অ্যাপিজমেন্টের একটা রাজনীতিকরণ তৈরি হয়েছে। অ্যাপিজমেন্ট কথাটা বলে একটা রাজনীতিক চেহারা দেওয়ার চেষ্টা হয়। আর লাস্ট যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে সেকুলার লিডারশিপের একটা অভাব সম্ভবত মুসলিম সমাজের মধ্যে রয়ে গেছে। পলিটিক্যালি মুসলিম কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার যে লিডারদেরকে বেছে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা সিনেমাতেও হতে পারে বা সেটা রাজনৈতিক ডায়ালগে হতে পারে, মিডিয়াতে হতে পারে, তারা বেশিরভাগই হচ্ছে রিলিজিয়াস লিডার। এবার হিন্দু কমিউনিটির যেকে যখন রিপ্রেজেন্ট করছে কেউ, সে নেসেসারিলি সে কিন্তু রিলিজিয়াস লিডার নয়, সে একজন রাজনৈতিক নেতাও হতে পারে যে হয়তো সেকুলার, কিন্তু ওই ক্ষেত্রে ব্যাপারটা রিলিজিয়াস, হ্যাঁ, ধরে নিয়ে আসা হচ্ছে একজন কোনো ইমামবাড়ার লোককে বা মসজিদের একজন কাউকে ধরে নিয়ে আসো যে তুমি বলো। এবার সে সবসময় সব মুসলিমের হয়ে কথা বলছে না, কিন্তু দেখা যাচ্ছে তো তাকে। এবার যেই হোক, সে হিন্দু ধর্মেরই হোক মুসলিম ধর্মেরই হোক, ধর্মের প্রচারকরা যদি এসে কথা বলে, সে তো একটা খুব কনজারভেটিভ ভিউ পয়েন্টই দেবে, যেটা একটা মুশকিল হয়ে গেছে যে সেকুলার লিডারশিপকে সেভাবে রিপ্রেজেন্ট করছে না পলিটিক্যালি। তো এগুলো হচ্ছে মুসলিম কমিউনিটির বৈশিষ্ট্য যেগুলো ইম্প্যাক্ট করেছে এই রিলেশনশিপ। কন্ট্রিবিউশন যেটা বলছেন, কন্ট্রিবিউশন তেমনিভাবে হিন্দু কিছু কন্ট্রিবিউশন রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে 90%ই কিন্তু হিন্দু এবং মুসলিম খুব সহাবস্থানেই রয়েছে, খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহারই থাকে সবসময়। আমরাও ছোটোবেলায় দেখেছি যে একসাথে দিওয়ালি, একসাথেই ঈদ, একসাথেই হোলি খেলা হচ্ছে, কিন্তু একটা রাজনীতিকরণ তো হয় এটার। একটা হচ্ছে হিন্দুদের পোস্ট মুসলিম ডমিনেশন ট্রমা। এই যে দীর্ঘদিন যাবৎ মুসলিম শাসন হয়েছে, তার ফলে অনেক খারাপও হয়েছে, যে মন্দির ভাঙা হলো, সোমনাথের মন্দির ভাঙা হলো বা এইগুলো হলো। সেই সময়ে সরকারি কাজে, আমরা আরেকটা কোন এপিসোডে বলেওছি, সরকারি কাজে হিন্দুদের রাখা হতো না, বরং তার তুরস্ক পারস্য থেকে লোকজন এনে রাখা হতো। এটার একটা ট্রমা তো রয়ে গেছে, যেই কারণে এটা বলতে সুবিধা হয় যে বহু বছর আমরা গোলাম ছিলাম। এটাকে রাজনীতির কারণে বারবার আবার এটাকে ট্রাম্পেট করাও হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে এটা কোথাও না কোথাও একটা কমিউনিটির মধ্যে থেকে গেছে। আরেকটা বড় কারণ পার্টিশন। পার্টিশনের পর যারা এলেন ভারতবর্ষে, মূলত হিন্দুরা এলেন। তখন এরা একটা লজ্জা নিয়ে এলেন, কারণ যে সমস্ত ঘটনা তাদের সাথে ওখানে হয়েছে সেগুলো তো খুব মানে শুধুমাত্র তো অর্থনৈতিকভাবে বা এমনি উঠিয়ে বা শুধু হিংসা তো হয়নি, মানে আমি বলছি যে শারীরিক হিংসাটা শুধু মেরে ফেলেনি তো তাদেরকে, সেটা খুব একটা সামাজিকভাবে পারিবারিকভাবে একটা লজ্জার ইতিহাস। মানসিকভাবেও তারা একটা বিপর্যস্ত অবস্থায় তারা এসছে। তাদের মধ্যে একটা দুঃখ তো কাজ করেছে, তাদের মধ্যে একটা রাগ তো কাজ করেছে যে আমার দীর্ঘদিনের জায়গা থেকে উঠিয়ে নিয়ে চলে আসা হলো। কিন্তু তারা এসে পড়েছেন এবং আছেন এমন একটা ভাবে, সেটা হচ্ছে খুব অর্থনৈতিকভাবে ভালো জায়গা নয়। কাজে এই যে মানুষের একটা প্রিয়জন হারালে পরে কি হয়, আমরা যে রিচুয়ালটার মধ্যে দিয়ে যাই, সেটা কবর দেওয়া হোক বা সেটা চিতায় পোড়ানো হোক, তারপরে একটা ফিউনারাল রাইটস, এতে কি হয়, হিলিং হয়। এগুলোর কোনো জায়গা পাওয়া যায়নি। হয়তো 5 জন মিলে পরিবারে রওনা হয়েছিল, একজনকে উঠিয়ে নিয়ে চলে গেল, প্রাণ বাঁচানোর জন্য বাকিরা চলে এলেন, যেটা আমরা পার্টিশনে বারবার কথা বলেছিলাম, সাংঘাতিক ইতিহাস। তো সেই হিলিংয়ের জায়গা নেই। ইকোনমিক্যালি এত উইক তারা জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে তারা ওই সবগুলো হিল করার জায়গা পায়নি। ফলে এই গল্পগুলো জেনারেশন থেকে জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম বাহিত হয়ে গেছে, এবং সেগুলো আমাদের কনসাস এবং সাবকনসাস মাইন্ডে থেকে গেছে। যেই কারণে উনি আরেকটা খুব ইন্টারেস্টিং যে এই গল্পগুলো, ধর সিনেমা, পার্টিশন নিয়ে সিনেমা, কিন্তু আমরা খুব আধুনিককালে দেখছি, থার্ড জেনারেশন রিফিউজিদের থার্ড জেনারেশনরা এসে দেখছে সেই সিনেমাগুলো। যারা অ্যাকচুয়ালি রিফিউজি তারা কিন্তু ওই সিনেমাটা দেখার জায়গায় ছিল না। স্বাভাবিক ব্যাপার, কারণ ওই ট্রমাটাকে আবার রিভিজিট তো কেউ করতে চায় না। যে কারণে সেই সময় যে সিনেমাটা বানানো হয়েছে, আমার মনে হয় এটা বইয়ে নেই, ধর ঋত্বিক ঘটক তো প্রচুর এই পার্টিশন এবং এইগুলো নিয়ে ছবি সেই সময় কেউ দেখতে পারেনি। তার কারণ অনেকগুলো কারণের মধ্যে আমার মনে এটাও একটা কারণ যে ফার্স্ট জেনারেশন রিফিউজিরা কখনো রিফিউজির প্রবলেমের সিনেমা দেখবে না। মানে তোর এটার এক্সাম্পল যদি রিসেন্টলি দেওয়া হয়, তাহলে আমাদের জেনারেশন অনেক আছে যারা করোনা নিয়ে কোনো সিনেমা দেখবে না। তার কারণটা হলো করোনা আমাদের একটা ট্রমা, যে ট্রমাটা আমরা কাটিয়ে এসেছি এবং আমরা ওই ট্রমাটা রিভিজিট করতে চাই না। ইনফ্যাক্ট দেখবি ওভারঅল করোনা নিয়ে কথাবার্তা বলা বা ওই মানে লকডাউন নিয়ে কথাবার্তা বলাটা কমে গেছে বা বন্ধ করে দিয়েছে অনেকেই। আমরা জাস্ট ইচ্ছে করে ভুলে যেতে চাই, এক্স্যাক্টলি অ্যাভয়েড করছি ওটা। আমরা হয়তো বাড়িতে
কখনো কখনো কথা বললেও সবার সামনে ওটা নিয়ে কথা বলা একদম আমরা জায়গায় নেই, যে কারণে করোনা নিয়ে এতগুলো সিনেমা হলে একটাও কিন্তু সেভাবে চললো না, মানুষ দেখতেই চাইছে না করোনা নিয়ে সিনেমা, ভালো ছবিও চলছে না। তো এই একটা জায়গা আছে যে পোস্ট পার্টিশন ট্রমার জায়গা। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পোস্ট কলোনিয়াল ভিলেন হাঙ্গার, বুঝলি, যে ব্রিটিশ ভিলেন হাঙ্গার বিষয়টা, যে যখন একটা সমাজ অত্যাচারিত হয় বা তার যত কষ্ট, তার যত অপারগতা, সব কিছু তো আমরা করে উঠতে পারি না, সাধারণ মানুষ সব কিছু পেয়ে উঠতে পারে না, সেগুলো সেই যে রাগটা বা সেই যে দুঃখটা বা না পাওয়ার যন্ত্রণাটা, সেটা সে এক্সটার্নালাইজ করে, সেটা সে বাইরের কোথাও একটা রাখতে চায়, যে আমার জন্যে হয়নি এটা, আমি যে আজকে অসফল বা আমার যে অর্থনৈতিক অবস্থা ভালো নয় তার জন্যে সমাজ দায়ী বা এরা দায়ী, একটা ভিলেন দরকার। যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখন সাধারণ মানুষের জন্য এই ভিলেনটা ছিল ব্রিটিশ। একদম যখন ব্রিটেনরা চলে গেল তখন আর ভিলেন নেই কেউ, তখন কাকে ভিলেনাইজ, তখন আমি এক্সটার্নালাইজ করবো কি করে আমার এই অপারগতাটাকে, তখন এই আচ্ছা কাছাকাছি একটা ফরেন লাগছে মুসলিমদেরকে, এদের ওপরে নিয়ে যাও। তার কারণ এই যতগুলো বাকি জিনিসপত্র আলোচনা করলাম আমরা, তাকে ভিলেনাইজ করার জন্য আমাদের কাছে অনেকগুলো কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে বা আনকনসিয়াস মাইন্ডে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে দিয়ে ভিলেনাইজ করা যায় এদের। হ্যাঁ, এবং এটা রাজনীতিকরণ হলো একদম। ধর উনি যেটা কোট করছেন যে একটা হিন্দু দল, তারা একটা সময় বলতেন, তাদের যারা একদম ফাউন্ডিং ফাদার, তারা বলতেন যে ভারতবর্ষের মুসলিমদেরকে ইন্ডিয়ানাইজ করতে হবে। এরকম একটা জায়গা ছিল যে ভারতবর্ষের মুসলিমরা যতটুকু বাইরের সাথে কানেক্ট হয়েছে সেটা না, তাদেরকেও বুঝতে হবে যে তারা ইন্ডিয়ান। সেখান থেকে এখন ন্যারেটিভটা চেঞ্জ হতে হতে দাঁড়িয়ে গেছে যে এদের কোনো মোরাল রাইট নেই ইন্ডিয়াতে থাকার। হিন্দু রাষ্ট্র নিয়ে যেসব জিনিস, কারণ আমাকে ফরেন করতে হচ্ছে, ওকে ফরেন না করলে আমার ভিলেন হাঙ্গার মিটছে না। রাইট, এক্স্যাক্টলি। এটা একটা। আরেকটা হচ্ছে যে মন্ডল কমিশন আসার পরে রিজার্ভেশন হয়ে গেছে, তাতে একটা ইকোনমিক অ্যাংজাইটি তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে, যে আমাদের সমস্ত জিনিস কেউ না কেউ নিয়ে নিচ্ছে, সেটা একটা। লাস্ট এটা হচ্ছে পোস্ট মাইগ্রেশন হাইপার ন্যাশনালিজম, মানে ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ বাইরে গেলেন ইউরোপে, গিয়ে তারা ভালো করলেন ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে তারা ফুলে ফেঁপে উঠছেন, সমৃদ্ধি হচ্ছে, কিন্তু যেটা আমরা বলছিলাম আইডেন্টিটি পলিটিক্সও, এরা ওখানকার সমাজের সাথে মিলতে পারছে না, তাদের সমাজ তাদেরকে নিচ্ছে না, তাদেরকে বরং এরা মেটেরিয়ালি ভালো বলে এদেরকে একটু নিচু চোখে সামাজিকভাবে দেখানোর ইচ্ছাকৃতভাবে চেষ্টা হচ্ছে। রেসিজম দীর্ঘকাল ধরে ছিল, সেই কারণে এরা নস্টালজিয়া বা ইত্যাদি কারণে এরা আরও যুক্ত হতে চেষ্টা করছে রুটের সাথে, এবং সেটা খুব একটা অদ্ভুত ফর্ম নিচ্ছে। মেসেজগুলো কি যাচ্ছে যে না, ইন্ডিয়ান মানে হিন্দু, কারণ যারা মাইগ্রেট হয়েছে তাদের মেজরিটি তো ইন্ডিয়ার থেকে যারা গেছে তারা হিন্দু, ইন্ডিয়াননেস মানে হিন্দুইজম, এরকম একটা মেসেজ গেছে। এবং হিন্দুইজমই সমস্ত উইজডম যা আছে পৃথিবীর সব হিন্দু ধর্ম থেকেই এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা, যে না প্লেন ওড়ানোও আমরা শিখেছি, প্লাস্টিক সার্জারিও আমাদের তৈরি করা, সবই তো ইন্ডিয়া ফিলোসফিক্যালিও ভালো ছিল, কোয়ান্টাম থিওরিও আমরা বানিয়েছিলাম, সব কিছু হচ্ছে হিন্দুইজম, সেটা হাইপার ন্যাশনালিজম তৈরি হয়েছে ওখান থেকে। আরেকটা হচ্ছে যে একটা ডুমসডে সিনারিও, কী যেন একটা হয়ে যাবে। না, এক মিনিট, এই হাইপার ন্যাশনালিজমটা আরেকটু ক্লিয়ার করতে হবে। হাইপার ন্যাশনালিজমটা তো হলো, কিন্তু এটার প্রভাব কীভাবে পড়ছে? এটার প্রভাব হচ্ছে এই যে এনআরআই কমিউনিটি, এদের ভাবনা চিন্তাগুলো ইন্ডিয়াতেও প্রভাব ফেলা শুরু করলো। কারণ এরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, কাজে এরা যে ডোনেট করছে, এরা যে লেখালেখি করছে, এগুলো তো ইন্ডিয়াতে আসছে। এরা তো সেই ধরনের সংস্থা বা সেই ধরনের ভাবনা চিন্তাকেই প্রশ্রয় দিচ্ছে ভারতবর্ষেও, যেটা এই ধরনের সমস্ত থিওরিগুলোকে আরও প্রোপাগেট করে। কাজে এনআরআইদের একটা বিরাট প্রভাব, এনআরআইদের ভাবনা চিন্তার এই হাইপার ন্যাশনালিজমের প্রভাবটা কিন্তু ভারতবর্ষের রাজনীতি এবং ভারতবর্ষের সমাজের উপরেও পড়ছে। আচ্ছা, এবং সেটা কন্ট্রিবিউট করছে টু দিস হিন্দু মুসলিম টেনশন। হ্যাঁ, যে কারণে বিশ্ব হিন্দু পরিষদের একটা সময় অবধি মেজরিটি ফান্ডিং আসতো বাইরে থেকে, এনআরআইদের থেকে। এবং আমরা এখনও দেখি যে বাইরের ইন্ডিয়াতে ভারতবর্ষে মানুষজন যতটা বেশি হিন্দু মুসলিম কনফ্লিক্ট নিয়ে কথা বলে, তার থেকে সাম্প্রদায়িক দল যেগুলো রয়েছে তারা অনেক বেশি সাপোর্ট পায় এনআরআইদের কাছ থেকে। তার কারণ ওদের কাছে ওই নস্টালজিয়াটা বা ওই কানেক্টেডনেসটা খুব জরুরি। কারণ ওরা যেহেতু ওখানে নিজের আইডেন্টিটি পাচ্ছে না, তো ওরা তো কানেক্ট করছে এই আইডেন্টিটির সঙ্গেই, এখানকার আইডেন্টিটির সঙ্গেই, এবং সেটাই বোধহয় বুঝতে পেরেছি, মানে
ইটস ভেরি ডিপলি রুটেড। ইটস ডিপলি রুটেড। তো এবার আমরা এটা দেখলাম যে এই যে হিন্দু মুসলিম কনফ্লিক্টটা, এটা যদি শুধু মনোবিজ্ঞানের জায়গা থেকে দেখা যায়, ফোনটা দেখছি নিয়ে আসছি কিনা। হ্যাঁ, আমরা দেখলাম যে এই যে হিন্দু মুসলিম কনফ্লিক্টটাকে শুধু যদি মনোবিজ্ঞানের দিক থেকে বা সাইকোঅ্যানালিসিসের দিক থেকে দেখা যায়, তাহলে কোনো একটা কমিউনিটি বা কোনো একটা কারণ এর জন্য দায়ী নয়। সব মানুষই যেটা করছে সেটাকে কিন্তু আমরা আজকাল হয়ে গেছে কি সব কিছু সাদা কালোভাবে দেখার ইচ্ছে করে। একজন খারাপ মানুষ, আরেকজন ভালো মানুষ, কেউই ভালো বা খারাপ না, তার পরিস্থিতির কারণে সে একটা কাজ করছে যেটার হয়তো আরেকটা প্রভাব পড়ছে, সেই প্রভাবটার কারণে এই টেনশন তৈরি হচ্ছে। যারা এখান থেকে ইমিগ্রেন্ট হয়ে গিয়ে এই ধারণাটা পোষণ করছেন, তাদেরও কারণ হচ্ছে তারা ওখানকার সমাজে তারা অ্যাকসেপ্টেড নন। কোনো একজনকে ভিলেন বা কোনো একজনকে হিরো করে দেওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা কমিউনিটি যেটা করছে সেটা উপরে তাদের সবসময় কন্ট্রোলও নেই, কিন্তু এই রোলটা প্লে হচ্ছে। সেখান থেকে আমার মনে হয় শিক্ষা, এই আরও এই জিনিসগুলো বোঝা, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলোর থেকে আমরা এখান থেকে বেরোতে পারবো বলে আমাদের মনে হয়। ডিপার রুট কজগুলোতে একটু মানে ঢোকার চেষ্টা করলে আমাদের বোধহয় ইমিডিয়েট যে সমস্ত রিয়াকশানগুলো আছে সেগুলো থেকে বোধহয় একটুখানি সরে গিয়ে একটু অন্যভাবে ভাবতে পারবো। আমি এটা দু তরফের জায়গা থেকেই বলছি। একদমই আমরা বারবারই তো বলি, সাধারণ মানুষ খুব এমনিতে খুব অসহায়, সারা জীবন জীবিকা নিয়ে খুব বেশি চিন্তিত। সেখান থেকে বিভিন্ন ভাবনা চিন্তার উদয় হয়, সেগুলোকে তারপরে যারা ক্ষমতায় থাকে তারা এক্সপ্লয়েট করে। একদম তাই, যেটা আমরা হিউম্যান কাইন্ডে বলেছিলাম যে ক্ষমতার মানুষ যারা আছে তারা শুধু এক্সপ্লয়েট করতে জানে মানুষকে। তো সেখানে সেই ফাঁদে পা না দিয়ে, আমি দুদিকেরই কথা বলছি, কোনো একদিকের কথা বলছি না, সেখানে ফাঁদে পা না দিয়ে আমাদের এই রুট কজগুলো বুঝে এগোলে পরে আমার মনে হয় বেটার হবে আর কি। বেশ। এবং এইগুলোর পেছনেও যে মানে বিভিন্ন রকম এই যে হিন্দু মুসলিম টেনশন বল বা এরকম অনেক রকম টেনশন আছে যেগুলোর ভেতরে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডের বা আমাদের প্রচুর ডিপ রুটেড কিছু কারণ, যে এটার রিয়াকশনের কারণ হতে পারে, এটা বোধহয় বুঝলে আমাদের পক্ষে আর একটু সুবিধা হবে। ঠিক একদম। বেশ। তো এবার এই অবধি তো আমরা একটা জায়গা অবধি পৌঁছলাম। এরপর আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো বলেছিলাম। একটা হলো মানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে, ফ্রয়েডের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কানেকশন এবং সেটার কী প্রভাব। আরেকটা হলো বলিউড নিয়ে, মানে বলিউড সিনেমায় ফ্রয়েডের প্রভাব। তো কোনটা আমরা আগে শুরু করব? আমার মনে হয় গুরুদেবের নামটা দিয়ে শেষ করাই ভালো। আমার তাই মনে হয় গুরুদেবের নাম দিয়ে শেষ করা ভালো। বলিউড বরং এরকম গম্ভীর একটা আলোচনার পরে একটু সিনেমা টিনেমা দেখি, তাহলে ভালোই হয়। একদম। তো এবার এখানেও সেটাই কথা, এটা এই যে উনি লিখেছেন, উনিও বলেছেন যে এটা কিন্তু একদম কম্প্রিহেন্সিভ বলিউডের ইতিহাস নয়। একদমই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফ্রয়েডের প্রভাব নয়, এরা কেউই ফ্রয়েড দ্বারা প্রভাবিতভাবে সিনেমা বানিয়েছেন এরকম কোনো বলা হচ্ছে না। বলা হচ্ছে যে ভারতবর্ষের সিনেমার পপুলার হিন্দি সিনেমাকে কিভাবে ফ্রয়েড দিয়ে এক্সপ্লেন করা যায়, সেটা পপুলার হিন্দি সিনেমা বলাটা খুব জরুরি। যে রিজিনাল সিনেমা বা যে প্যারালাল সিনেমা সেটার কথা এখানে আদৌ বলা হচ্ছে না। সেটা সবসময় চেষ্টা করেছে মূলধারার বাইরে বেরিয়ে কিছু করার, ওটা আলাদা। মূল ধারাটা কি, ওই মূল ধারাটা নিয়েই আমরা কথা বলবো। এখানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো যে আমরা বারবার বলি না, একটা তোরও পডকাস্টে অনেক সময় যে হ্যাঁ এই সিনেমাগুলো তো দেখছি, তারকোভস্কি দেখছি, গদার দেখছি, সব ঠিক আছে, কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু আমি অমিতাভ বচ্চনই দেখতাম, শাহরুখ খানই দেখতাম। তো এটা তো তার মানে এই সিনেমাগুলো যে একেবারে দুচ্ছাই করে ফেলে দেওয়ার একেবারেই নয়। এটা পড়ে এই চ্যাপ্টারটা পড়ে আমার মনে হচ্ছে সত্যি তো অনেক রিচ একটা বিষয়। তো সমাজকে, তো সমাজের মেইন পালসটা ধরতে তো বলিউড পেরেছে অনেকটা, যেটা হয়তো অনেকেই পারেনি। আর সেই কারণেই সমাজকে এতটা কানেক্ট করেছে, এতগুলো দর্শককে কানেক্ট করেছে এই সিনেমাগুলো। এটা নিয়ে আমরা এমনিতে আড্ডা মেরেছি, আজকে পডকাস্টেও এই নিয়ে কথা বলি। মানে উনিও যেটা বলছেন যে ওয়েস্টার্ন লেন্স দিয়ে ইন্ডিয়ান সিনেমাকে দেখাটা ভুল হবে, তাহলে আমরা বুঝতে পারবো না ইন্ডিয়ান পপুলার সিনেমা। যেমন ধরো উনি বলছেন যে সং অ্যান্ড ডান্স, আমরা জেনারেল একটা আইডিয়া কি যে গান বাজনা দিয়ে হিন্দি সিনেমা হচ্ছে এগুলো এসকেপিস্ট, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে ভারতবর্ষের ন্যারেটিভ বা প্লের যে স্টাইল, সেখানে গান এবং বাজনা চিরকালই ছিল। একদম। সেটা নটাঙ্কিতে ছিল, সেটা যাত্রাতে ছিল, সেটা ওজাপল্লী আসামে সেখানে ছিল, সেটা কাশ্মীরের জশ্নে ছিল, সেটা পাঞ্জাবের সোয়াংয়ে ছিল, সবখানেই সং অ্যান্ড ডান্স। একদম। আমাদের এখানেও যে পটচিত্র করে যে লোকজন কথা যেটা বলে সেটা তো একটা গানের ফরম্যাটে। তো গানটা তো ভারতবর্ষের ন্যারেটিভের স্টাইল, এটা আলাদা করে গানকে দেখাটা ভুল হবে।
এটার একটা বড় কারণ আছে, এই পার্টিকুলার বিষয়টার একটা বড় কারণ আছে। যেহেতু সিনেমা একটা ধার করা শিল্প, কারণ সিনেমা তো আমরা তৈরি করিনি, সিনেমা তো বিদেশে তৈরি হচ্ছে, এবং সিনেমা যেহেতু ধার করা শিল্প, তাতে কি হচ্ছে, আমাদের মনে হচ্ছে আমরা যখন সিনেমাকে ইন্ডিয়ানাইজ করা হচ্ছে, যখন নিজের মতো করে একটা সিনেমা বানানো হচ্ছে, ইন্ডিয়ান সিনেমা এরকম দেখতে হয়। কারণ তার আগে অবধি কিন্তু সিনেমার শিল্পটা কি, সিনেমার ফর্ম কি, এইসব নিয়ে কিন্তু কেউ খুব একটা বিরাট কিছু করে উঠতে পারেনি। তখন আইজেনস্টাইন ছবি বানাচ্ছেন, সেটা একটা অদ্ভুত অদ্ভুত সিনেমা হচ্ছে। যখন এই ইন্ডিয়ানাইজ করা শুরু হলো, তখন কিন্তু গান আর যেই তুই জায়গাটা বললি যে আমাদের যে হেরিটেজটা আছে, সেটাকে আনার প্রয়োজনীয়তা ফিল করলেন কিছু মানুষ, এবং সেই কারণেই সবসময় দেখা গেছে মিউজিক্যাল ফিল্ম বা মিউজিক দিয়ে গল্প বলে দেওয়াটা, মানে গান কিন্তু শুধু গান হিসেবে থাকে না না, ন্যারেটিভের পার্ট, ন্যারেটিভের পার্ট হিসেবে থেকেছে, গান না যাই হোক। হ্যাঁ, সেটা উনিও বলছেন এখানে যে গানটা হলিউডে মিউজিক্যাল বানাতে হয়, ওটা একটা এফার্ট। ইন্ডিয়াতে ন্যারেটিভ স্টাইল হলে পরে ওটাতে গান চলে আসে, ঠিক, যে কোনো ইন্ডিয়ান ঠিক প্লে ফর্মে। তো সেখান থেকে তৈরি হলো, এবং আরেকটা ইনফ্লুয়েন্স হচ্ছে পার্সি থিয়েটার। পার্সি থিয়েটারেও একটা মানে ফ্যান্টাসি ক্রিয়েট করার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো সেই জন্যে ওখান থেকে যেহেতু হিন্দি সিনেমা ওই দাদা সাহেব ফালকে তৈরি করেছেন, সেখানে একটা জায়গা, প্রথম এরাটা উনি মূলত বলিউডের হিস্ট্রিটাকে 4টে এরাতে ভাগ করেছেন। প্রথম এরাটা উনি বলছেন 1913 যখন দাদা সাহেব ফালকে শুরু করছেন, তারপর থেকে 1946 সাল অবধি এটা একটা মাইথোলজিক্যাল সময়। মাইথোলজিক্যাল রাজা হরিশ্চন্দ্র তৈরি হচ্ছে, লঙ্কা দহন তৈরি হচ্ছে, দ্রৌপদী বস্ত্রহরণ তৈরি হচ্ছে, হনুমান জন্ম তৈরি, মিথোলজিক্যাল। তার দুটো কারণ উনি বলছেন, যেটা একটা হচ্ছে যে তখন একটা ন্যাশনালিজমের সময়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলছে, ন্যাশনাল হেরিটেজটাকে রক্ষা করার একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জন্য রামায়ণ মহাভারত এবং এই যে এপিকগুলো, এই গল্পগুলোকে নিয়ে আসাটা বেশি রেলিভেন্ট ছিল, মানুষ ওগুলো দেখতে বেশি পছন্দ করতো। এবং তখন প্রয়োজনীয়তা কোথাও কোথাও ফিল হচ্ছে যে আমাদের রিচ হেরিটেজ যা আছে সেগুলো থেকেই আমাদের এখন এই গল্পগুলোকে নিয়ে আসা উচিত সিনেমায়। তার কারণ নতুন গল্প তৈরি করতে হবে না, আমাদের কাছে অনেক আছে। এটা দেখানোই বোধহয়, এটা দেখানো একটা জায়গা যে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, একদম আমাদের কাছে প্রচুর গল্প আছে। হ্যাঁ, এবং ভারত মাতা টাতা তৈরি, এই ব্যাপারটা ছিল। কিন্তু একটা ট্রেন্ড তখন থেকে আমরা দেখছি, আচ্ছা তখন প্রথমত হচ্ছে মহিলাদের কিন্তু আমরা দেখছি না, মানে দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে বা রামায়ণ হচ্ছে, মহিলা আসছেন না, কারণ হিন্দু মহিলারা যে মানে সিনেমায় আসবেন বা নাটক করবেন এই প্রচলনটা ছিল না। হ্যাঁ, বরং খ্রিশ্চান এবং জিউজ মহিলারা আসছেন, রুবি মেয়ার্স হয়ে যাচ্ছেন সুলোচনা, হ্যাঁ, রেনি স্মিথ হয়ে যাচ্ছেন সীতা দেবী। তো এই যে নামকরণ হয়ে একটা চেঞ্জ, আমরা তখন থেকে এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে মুসলিমদের পোর্ট্রেয়াল ইন সিনেমা। হয় আমরা দেখছি মুসলিম ছেলে মানে সে উর্দু কবি শায়রি টায়রি করে, মুসলিম মহিলা মানে সে একদম ঘুমটা দিয়ে বা বোরকা পরে থাকে, হ্যাঁ, তারা বাবাকে আব্বা জান, মাকে আম্মি জান বলেন, হ্যাঁ, অথবা মুসলিম মহিলার প্রস্টিটিউট, হয় এরকম একজন পর্দা আনসিন অথবা প্রস্টিটিউট। এর মাঝখানে সাধারণ মুসলিম যারা মাম্মি ড্যাডি ডাকে বা বাবা মা ডাকে এরকম মুসলিম দেখতে পাচ্ছি না আমরা সিনেমায়। কিন্তু বহু এখনো এই যে একটা স্টিরিওটাইপ করাটা, সেটা সেই সময় থেকেই শুরু হয়ে যাচ্ছে, আমরা দেখছি পরে স্বাধীনতার পরে আরও বেশি। কিন্তু এই স্টিরিওটিপিক্যাল ট্রিটমেন্টটা আমাদের বাংলা সিনেমাতেও আছে। সেদিনই একটা বাংলা সিনেমা দেখতে গেলাম গত বছর, একজন মুসলিম ছেলে, সে ধার্মিক কোনো নয়, কিন্তু শুধু সে মুসলিম এটুকু প্রমাণ করার জন্যে তার বাড়ির সামনেটাতে সমস্ত চাঁদ টাঁদ লাগিয়ে দেওয়া হয়েছে, তার বাবা টুপি টুপি পরে নামাজ পড়ে আছেন। কেন মুসলিমরা নামাজ পড়া ছাড়া কি আর কিছু করেন নাকি সারা জীবন? খুব রিসেন্টলি একটা স্টিরিওটাইপ গেল, সেটা হলো ওই যে একটা চেকার্ড সাদা আর কালো একটা যে স্কার্ফ, সেটা পিঠে দেওয়ার, ওইটা রিসেন্ট গেল, ওইটা এতদিন অবধি ছিল। আমার মুসলিম প্রচুর বন্ধু আছে, তাদের বাড়িতে কেউ কোনো বাবা মাকে এরকম পড়তে দেখিনি, তাদেরকেও দেখিনি, তারা শুক্রবারে 1 ঘন্টার জন্য টুপিটা পরে চলে। কিন্তু সিনেমায় বাংলা হোক এবং হিন্দি হোক, ওরা দেখাতে গেলে পরে ওইটুকু দেখাতেই হয়। মানে একটা ছেলের নাম ইশতিয়াক, সে মুসলিম প্রমাণ করতে হবে সিনেমাতে। এই একটা দায় আমাদের ডিরেক্টরদের থেকে গেছে বহুদিন যাবত। তো যাই হোক, এরকম একটা পোর্ট্রেলের জায়গা তৈরি হচ্ছিল বা হয়েছে। আরেকটা এই সময় এই 46-এর আগেই একটা সিনেমার কথা না বললেই নয়,
যেটা বারবার রিক্রিয়েট হয়েছে এবং প্রতিবারই সাকসেসফুল। একটা ছোট্ট জিনিস আমি বলি, হঠাৎ করে মনে হলো ইন্ডিয়ান মুসলিমদের দেখানোর জন্য মিউজিক্যালি বারবার মিডল ইস্টার্ন মিউজিক ইউজ করা হয়। যদি তুই ডিপ রুটেড কজ যতক্ষণ এতটা আমরা আইডেন্টিফাই করলাম, ইটস কানেক্টেড টু দ্যাট আইডিয়া যে এদের সঙ্গে মিডল ইস্টের কানেকশন বেশি। হ্যাঁ, উইয়ার্ড। মুসলিম যদি কোনো বাড়িতে প্রোগ্রাম হয়, বিয়ে হোক, সেখানে হয় কাওয়ালি হচ্ছে না তো গজল হচ্ছে। আমি তো মুসলিম বাড়িতে গিয়ে দেখেছি বলিউডের গান বাজছে, একদম, অথবা গান বাজছেই না একদম। কিন্তু এই যে মিডল ইস্টার্ন মিউজিক ইউজ করাটা, ইটস ভেরি মাচ স্পেসিফিক্যালি কানেক্টেড টুয়ার্ডস দ্যাট আইডিয়া, যেটা নিয়ে কথা হলো যে ওদের তীর্থক্ষেত্র বাইরে দেয়ার মানে মিডল ইস্টের সঙ্গে ওদের যে বেশি কানেক্ট করা হয়, এটা আরো বেশি প্রমাণ হয়। কালচারালি আমরা দাগিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে, এগুলোকে ফিড করে মানুষ। রাইট, একদমই তাই। হ্যাঁ, কামিং ব্যাক টু যে এবার বলিউড, আমরা মিথোলজির গল্প বলা শুরু করছি এবং সেখানে আমরা মুসলিমদের একটু স্টিরিওটাইপ তখন থেকেই করছি, মুসলিমদের স্টিরিওটাইপ করছি, ভারতবর্ষের ন্যাশনালিজমটাকে এক্সপ্লেন করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে। এই সমস্ত হচ্ছে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে। কেউ একটু অন্যরকম সিনেমা বানাচ্ছেন সামাজিক বিষয় নিয়ে, যেমন অচ্যুত কান্না তৈরি হচ্ছে, ভি শান্তারামের সিনেমা তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা সিনেমা সেই সময় তৈরি হয়েছিল যেই সিনেমাটা বারবার রিক্রিয়েট হয়েছে, যতবার রিক্রিয়েট হয়েছে ততবার সাকসেসফুল। সেটা ভারতবর্ষের সিনেমার সাইকোলজিকে খুব ভালোভাবে প্রকাশ করে। সেটা হচ্ছে দেবদাস। দেবদাস বহুবার রিক্রিয়েট হয়েছে, প্রতিবার সাকসেসফুল হয়েছে। দেবদাসে এবার আমরা আবার ইডিপাস কমপ্লেক্সে আমাদেরকে ফিরতে হবে। ইডিপাস কমপ্লেক্সের মূল বিষয়টা তো হচ্ছে মায়ের প্রতি একটা আকর্ষণ, কিন্তু মায়ের প্রতি চট করতে আকর্ষণটা তো একটা সামাজিকভাবে নেওয়া যাচ্ছে না। তো ওখানে একটা জিনিস আছে, ম্যাডোনা অ্যান্ড প্রস্টিটিউট স্প্লিট। টেকনিক্যাল কথা, মেয়ের দুটো রূপ বা মায়ের দুটো রূপ। একটা হচ্ছে একদম স্নেহময়ী, ঘরোয়া, স্নেহবৎসল, এরম একটা রূপ, মানে খুব পরিবার এবং সমাজের সাথে জড়িত একটা মানুষ। আরেকটা হচ্ছে সে স্বাতন্ত্র রয়েছে তার মধ্যে, সে নিজের মতো করে কাজ করে, সে নিজেকে অনেক বেশি প্রকাশ করে, সে সমাজের জন্য সব কিছু ছেড়ে দেয় না, সমাজের নিয়মের থেকে একটু বাইরে বেরিয়ে যায়। তার সাথে অন্য পুরুষের সম্পর্ক হচ্ছে, অন্য পুরুষটা কিন্তু বাবা, কিন্তু ওটা মাইন্ডে ওটা বলে যে ওটাকে প্রথমটা ম্যাডোনা, দ্বিতীয়টা প্রস্টিটিউট। বাপরে, খুব ডেঞ্জারাস একটা আইডিয়া। কিন্তু আমরা যদি ইডিপাস কমপ্লেক্সটাকে মাথায় রেখে এটা ভাবি, তাহলে পরে মেল সাইকেতে এটা আছে। দেবদাস এমন একটা সিনেমা যেখানে এইটা খুব স্পষ্টভাবে রয়েছে। পার্বতী হচ্ছে ম্যাডোনা, চন্দ্রমুখী হচ্ছে প্রস্টিটিউট। দুজনকেই আমি ভালোবাসি, কিন্তু পার্বতীর পোর্ট্রে এবার সার্জিক্যালি আলাদা 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 মানুষ, একদম। কাজে আমার বুঝতে বা ভাবতে আমার অকওয়ার্ড লাগছে না। আর এই অকওয়ার্ডনেসটা কীভাবে আছে আমি পরে আমরা আসবো, পরের এরাতে এটা দেখা যাচ্ছে আরও বেশি। কিন্তু দেবদাসে ওই অকওয়ার্ডনেসটা আর নেই, কারণ দুটো আলাদা মানুষ, সার্জিক্যালি আলাদা করে দেওয়া হয়েছে দুটোকে। পার্বতীর মধ্যে কোনো রকম সেক্সুয়াল ডিজায়ার নেই একদম, এবং পার্বতীর প্রতিও কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন দেখা যায় না দেবদাসে, না, একদমই নেই। ওরা নন সেক্সুয়াল, একটা পিওর লাভ, প্রায় একটা মা ছেলের সম্পর্ক। একদম একদম সমবয়সী মা ছেলে হলে যেরকম সম্পর্ক। চন্দ্রমুখী অ্যাকচুয়ালি লিটারালি প্রস্টিটিউট, তার সাথে বহু মানুষের সঙ্গে সে অনেক বেশি উচ্ছল, সে অনেক বেশি প্রকাশ করতে পারছে নিজেকে। এবং এই যে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে দেবদাস মাঝখানে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নাম, এটা শরৎচন্দ্রের ক্রিয়েশন, এটা সিনেমার ক্রিয়েশন নয়। পার্বতী দুর্গার নাম, আর তার প্রেমিক হচ্ছে দেবদাস। দুজনের যে মানে স্ট্রেটাটা দুটো একদম দুটো আলাদা প্লেনে, একটা ভগবান আর একটা মানুষ। এটা শরৎচন্দ্র কনসিয়াসলি করেছেন কিনা জানি না, কিন্তু এক্সপ্লেন করা যায় এইভাবে। তো এবং তখন যে সে মদ খাচ্ছে বা এসব করছে, তখন আর আমাদের মনে হচ্ছে যে ও তো অসহায় মানুষ, সে খাচ্ছে, তা না হলে ও এটা করতো না। দেবদাস আসলে ভালোই ছিল। তো এই সিনেমাটার এই মোটিভটাকে আমরা নিয়ে পরের এরাতে আমরা ঢুকবো। বেশ, হ্যাঁ, তারপরের বুঝলাম। এবার পরের এরাতে ঢুকি। পরের এরাতে গুরুদত্ত, রাজ কাপুর, বি.আর. চোপড়া, বিমল রয়, এদের সময়। এই সময়ে আমরা দেখছি যে এই ইডিপাল কমপ্লেক্সটার, কারণ তখন হচ্ছে ওই 47-এর পর আর কি, তখন
এডিপাল কমপ্লেক্সটা অনেক বেশি প্রকট হয়ে উঠছে। থার্ড, তখনকার আমরা মোটামুটিভাবে, কম্প্রিহেন্সিভ না কিন্তু মোটামুটিভাবে সেই সময়কার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের সিনেমায় তুই মনে কর যে হিরো কীরকম হতো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের হিরো বা এই কালার যখন এসছে তখনও হিরো হচ্ছে ক্লিন শেভেন, শারীরিকভাবে খুব মাস্কুলার নয়, একদমই মাস্কুলার নয়, একটা গুড বয়, বাবা মার কথা শোনে, হ্যাঁ, তার ভালো ছেলে, তার কোনো সেক্সুয়াল লাইফ বলে কিচ্ছু নেই, সে মদও খায় না, সিগারেটও খায় না। সিগারেট খাওয়া হিরো বা মদ খাওয়া হিরো এটা কিন্তু সেই সময় ছিল না। অনেক দিন পরে দেখলাম আমরা এটা, অনেক দিন পরে। এবং সে বিয়ে করতে চায়, সে এমনি এমনি প্রেম করছে, ছুটছেও না, কারণ যাকে আমি ভালোবাসি সোশ্যালি তো তাকে স্যাংশন করা হচ্ছে না। সেটার একটা সোশ্যাল ইয়েও ছিল, কারণ সোশ্যালিও তখন ম্যারেজ, সেক্স বিফোর ম্যারেজ ওয়াজ ভেরি ট্যাবু, তো বলবোই, ট্যাবু তো ছিলই, তার সঙ্গে খুবই একটা মানে পাপের পর্যায়ে ছিল। সেটাও হতে পারে, সেটাও একটা জায়গা আছে, কিন্তু এটা হচ্ছে যে সোশ্যাল স্যাংশন আমার দরকার। আর ড্রিঙ্ক সে করছে না, একদম নয়, ড্রিঙ্ক করছে তখনই যখন সে অসহায়, যখন তার সে আর ভালোবাসাটা পাচ্ছে না। ঠুকরাও কে প্যার করু मैं नशे में हूँ, এই ধরনের গান টান তৈরি হচ্ছে তখনকার যে ড্রিঙ্কিং সংগুলো আছে, প্রচুর মদ খেয়ে হিরো গান করছে, এরকম গান প্রচুর আছে, বিরহের গান, সবই বিরহের গান, প্রায় সবই। হ্যাঁ, পার্টি করে আমি মদ খেয়ে গান করছি এরকম নেই খুব একটা, শাম্মী কাপুরের আগে অবধিও সেরকমভাবে নেই। তো এরকম একটা জায়গা রয়েছে। হিরোইন কীরকম? হিরোইন শাড়ি পরা, তখন কিন্তু শুধু শাড়ি পরা মহিলা আমরা সিনেমায় দেখছি না, আমরা দেখছি একটা ভ্যাম্প, হেলেন বা ইত্যাদি রয়েছে, বা আরও অনেকেই ছিল যারা হয়তো সেভাবে আইটেম সং করছেন না কিন্তু শার্ট প্যান্ট পরছেন। তো শশিকলা সেই সময় ছিল, হ্যাঁ, না শশিকলা বলতে তারপরে আরও আগে অনেকেও ছিল। ধর ওই যে গানটা দেবানন্দের ওপরে পিকচারাইজ, দাও লাগালে একটা গান আছে, সেখানে যে মহিলাটাকে দেখতে পাচ্ছি আমি, শার্প ফিচার্স, শার্ট প্যান্ট পরে গিটার বাজিয়ে সে গান করছে, অনেক বেশি এক্সপ্রেসিভ, কিন্তু সে হিরোইন নয়। হিরোইন কিন্তু শাড়ি পরা, কপালে টিপ দেয়া, ওরম একটা হিরোইন, সংস্কারী, একদম কনজারভেটিভ, লাইক মাদার, একদম মায়ের মতন প্রায় একটা। এবং সে হচ্ছে একদম নিজেকে শেষ করে দেবে, তবুও ভালোবাসার জন্য লড়বে না কখনো। সমাজের জন্যে, পরিবারের জন্যে আমি অনেক স্যাক্রিফাইস করব, মানে এই কথাগুলো, এই কথাগুলো আমরা বলছি বারবার, মা মা বললে পরে লোকের হয়তো শুনতে অসুবিধা, মানে শুধু কথাগুলো বললে আমরা বুঝতে পারবো যে কোথায় লিঙ্ক করছে। হিরো গান করছে একটা সে সময়, ধর এহসান হোগা তেরা মুঝ পর, দিল চাহতা হ্যায় জো कहने দো, এটা কখনো মানে প্রেমিক প্রেমিকার কথা কি এটা? এহসান হোগা মানে ব্যাপারটা বুঝতে পারছি না আমি, আমার সবসময় এটা মনে হয় যে এটা একটা কেমন গান। আর মহিলারও সেভাবেই, হিরোইনের কোনো সেক্সুয়াল ডিজায়ার্স নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, তার কখনো মানে হাতও পারলে পুরোটা ঢেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে একটা ভ্যাম্প রয়েছে, তো আমার তো একটা প্রস্টিটিউটও দরকার, শুধু ম্যাডোনা হলে তো চলবে না, তো সেখানে ভ্যাম্প রয়েছে যে কিন্তু খুব উচ্ছল, যে কিন্তু গান করছে, যে কিন্তু তার শরীরের বিভিন্ন অংশ দেখাতে পাচ্ছে, সে যে ধরনের গানগুলো করছে একটু ফ্রিভলাস গান টান রয়েছে। আর ভিলেনটা অনেক বেশি পুরুষালী, মাস্কুলার, সে ঘোড়ায় চড়ে, সে গান বা গাড়ি চালাচ্ছে, বড় স্যুট টুট পরা, হ্যাঁ, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গোঁফ আছে, দাড়ি না থাকলেও গোঁফ আছে, অনেকটা বাবার মতো, একটা অথরিটেটিভ পজিশন। ভিলেন ইজ ভেরি অথরিটেটিভ। এবং হিরোর কাজ কি, এই ভিলেনের জেনারেলি হিরোইনের প্রতি একটা দুর্বলতা আছে, সে সমস্ত সরিয়ে বিয়ে করাটা, এটাই হচ্ছে হিরোর লক্ষ্য পূরণ। এটা অনেকদিন অবধি চলেছে এই ধরনের আইডিয়া, হ্যাঁ, বহুদিন অবধি চলেছে। অমিতাভ বচ্চন আসার আগে অবধি এটাই ছিল, যে মূল একটা উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা। লাস্ট এই যুগের একটা বৈশিষ্ট্য, সেটা কি, দুটো লাস্ট বৈশিষ্ট্য। এক, যে বিয়েতে সিনেমাটা শেষ, অর্থাৎ এই যে দুজন যাদের মূলত সম্পর্কটা একটা এডিপাল জায়গায় রয়েছে, এদের মধ্যে যে একটা শারীরিক সম্পর্ক হতে পারে সেটার আমরা দেখাবোই না, মানে তখন কিন্তু ফুলও আর লাগছে না, দুটো ফুল যেমনি সানফ্লাওয়ার দুটো, তাও নয়, শুধু বিয়ে হচ্ছে দি এন্ড,
এরপরে বিয়ে হওয়ার ঠিক আগেই দিয়ে এবারে তার বিয়ে হবে, ব্যাস ওইটুকুই, তার বেশি আর নয়। কালার সিনেমা আসাতে আরেকটা জিনিস অ্যাড হলো এটাতে, কালার আসাতে তো খুব ব্রাইট হয়ে গেল। তখন এই বি.আর. চোপড়া, যশ চোপড়া ঢুকছেন, তখন এরা এই কালারটাকে ইউজ করার জন্যে ভালো ভালো জায়গায় যেতে শুরু করলেন, কাশ্মীর, সুইজারল্যান্ড, বেশিরভাগ সিনেমায়। কিন্তু ওখানে কিন্তু ওই লোকটা যাচ্ছে না, ওর স্বপ্নটা যাচ্ছে। যত সুইজারল্যান্ডের গান, যত কাশ্মীরের গান, সবগুলো ড্রিম সিকোয়েন্স। সেখানে আমি দেখছি হিরো হিরোইন গান করছে, নাচছে, সব করছে, কিন্তু যেহেতু ওটা ড্রিম সিকোয়েন্স, কাজে আমার ওই লাইসেন্সটা আছে। কেউই হয়তো কনসিয়াসলি এটা করেনি, কিন্তু এটা এইভাবে না, এটা উনিও বলছেন, সালমান খান আখতারও বলেছেন এটা, যে এটা একদম ভাববে না যে এদের কারো সাইকোলজিক্যাল ইয়ে রয়েছে সেজন্য করা, শুধু এক্সপ্লেন করার জন্য উনি বলেছেন যে ফ্রয়েডকে এখান দিয়ে ভ্যালিডেট করা যায় এইরকম ভাবে, যদি এরকম হতেও পারে, মানে এইভাবে ফ্রয়েড দিয়ে একটা এক্সপ্লেনেশন হতে পারে। এরপরে এলেন অমিতাভ বচ্চন, এই 72, 73, দিওয়ার, জঞ্জির প্রথমে, তারপরে দিওয়ার। এই সময়ের সমাজটা কি, যে আমাদের যে একটা খুব উচ্ছ্বাস ছিল স্বাধীনতা নিয়ে, যে এবার তো আমাদের কাছে চলে এসছে সব সমস্যা, গভর্নেন্স, এবার আমাদের সব সমস্যার সমাধান হবে, কিন্তু হলো কিন্তু উল্টো। মানুষের মধ্যে আরও দেখা গেল যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, যারা পলিটিক্যাল লিডার তারা খুব একটা ভালো কাজ করছেন না, তারা ম্যানেজও করে উঠতে পারছেন না, খুব ভালো কাজ করতে পারছেন না। তো কাজেই একটা, এবং জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমরা ছেড়ে এসেছি, আগের এজ যেটা 72 সময় অবধি, সেই সময়কার সিনেমাগুলো মনে করে দেখ, ফ্যামিলি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বাবা মার সাথে আমার সম্পর্ক, হিরোর সম্পর্কটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। বাড়িতে মাঝে মাঝে ঢোকে হিরো, হাই হ্যালো করে, কিন্তু যদি বাবা মা মার মধ্যে কেউ ভিলেন না হয়, মা তো নয়, বাবা যদি ভিলেন না হয়, তাহলে আমরা ফ্যামিলি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, ফ্যামিলির রিলেশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এই এজে এসে তখন হলো কি, পরে 72 পরে অমিতাভ বচ্চনের সময় যে একটা রাগ তৈরি হলো, মানুষের সমাজে একটা রাগ তৈরি হলো, এবং জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার থেকে ভেঙে গিয়ে নিউক্লিয়ার হয়ে যাওয়াতে অ্যাংজাইটি তৈরি হওয়া শুরু হলো, সেটারও একটা রাগ আছে। এই সময় আমরা দেখছি কাকে উঠে আসতে, অমিতাভ বচ্চন, অ্যাংরি ইয়াং ম্যান, একটা অ্যাংরি ইয়াং ম্যান। এখানে আর প্রেম পাওয়াটা সিনেমার শেষ নয়, নিজের আইডেন্টিটি বা নিজের কোনো একটা, যেমন আমার একবার অ্যান্থনি হলে যদি সিম্পল এক্সাম্পল দিই, তাহলে কি এদের নিজেদেরকে ঠিক প্রমাণ করাটা এদের জন্য জরুরি। দিওয়ারের ক্ষেত্রেও ভিলেনিশ হিরো, মানে হিরোর মধ্যে ভিলেন, অগ্নিপথ, হিরোর মধ্যে ভিলেনিশ জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, সমাজের নিয়মগুলো ভেঙে দেওয়ার একটা জায়গা। হ্যাঁ, এবং সে বেরিয়ে নিজেকে ঠিক প্রমাণ করাটা, বা এই লোকটা এই যা খুশি, আমার হিরো যা খুশিই করুক, কিন্তু আলটিমেটলি লোকটা কিন্তু ঠিক, ও কিন্তু নিজের জন্য ঠিকই করেছে। হ্যাঁ, এবং এই সময় হিরোইন আছে, কিন্তু হিরোইনের সাথে প্রেম হওয়াটা ইজ লাইক টেকেন ফর গ্রান্টেড। হিরোইনের পজিশনটাই টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছিল সেই সময়। হিরোইনের প্রেম পাওয়াটা আর মুখ্য হিরোর উদ্দেশ্য নয়, কারণ ইডিপাস থেকে আমরা বেরিয়ে এসে এবার আমার বয়ঃসন্ধিতে পৌঁছে গেছে। মানুষ যদি ভাবি বলিউড একটা মানুষ, তাহলে এবার বলিউড বয়ঃসন্ধিতে পৌঁছেছে, নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তখন আর ইডিপাল কমপ্লেক্স অতটা বেশি আমার ইম্প্যাক্ট করছে না, সেই কারণে মাকে আমি নিয়ে আসছি ফ্যামিলিতে আবার। এই সময় অমিতাভ বচ্চনের সিনেমা, মূলত ওই এরাতে অমিতাভ বচ্চনই ছিলেন। মা খুব ইম্পর্টেন্ট, এবং অসহায় এবং নিরুপায়, তিনটি। এক্স্যাক্টলি। আমার একবার অ্যান্টনিতে কি না, আমার ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, ওই জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাওয়া, ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, 3 ভাই মিলে অনেক কিছু করে। মা, দিওয়ার, হ্যাঁ, মেরে পাস মা হ্যায়, এরপরে আর কি বলার আছে। মা ইজ ইম্পর্টেন্ট, এই এজে মা ইজ ইম্পর্টেন্ট। কেন না, মায়ের সাথে একটা ভুল হয়েছিল, বাবার প্রতি আমাকে প্রতিশোধ নিতে হবে। সে বাবাটা যে কেউ হতে পারে, মানে ঠাকুর হতে পারে, ঠাকুর মায়ের সঙ্গে যারা গণ্ডগোল করেছে সেইটা তো, যেহেতু ইয়েতেও হচ্ছে, কি বলে ওটাকে, কারণ অর্জুনও ছিল। হ্যাঁ, কিন্তু কারণ অর্জুনের সময় চলে গেছে, কিন্তু হ্যাঁ, মানে তার আগের ঘটনাটা এটা আইডিয়ালাইজড মাদার তখন। কারণ আমার একটা নায়িকা রয়েছে, আমি বেরিয়ে এসেছি ইডিপাল কমপ্লেক্স থেকে, এবার আমার বাবার প্রতি একটা রিভেঞ্জ নেওয়ার জায়গা আছে, আমার ক্যাস্ট্রেশন অ্যাংজাইটিও আর নেই। তো নার্সিসিস্টিক অ্যাঙ্গার সমস্ত কাজ হচ্ছে, ওই যে একটা অসহায়তা, ওটাকে প্রকাশ করার একটা খুব বড় জায়গা তৈরি হলো সেই সময়। তো এই সময়কার গান, আচ্ছা এই সময় কিশোর কুমারও এলেন। তুই মোহাম্মদ রফি এবং কিশোর কুমার, আমি সিঙ্গিং কার ভালো খারাপে যাচ্ছি না, কিন্তু মোহাম্মদ রফির আওয়াজে
অনেক বেশি এফেমিনেট আওয়াজ, কিশোর কুমার অনেক মোলায়েম বেশি- আওয়াজ, লেটস টেক ইট দ্যাট ওয়ে, কিশোর মোলায়েম কুমার অনেক আওয়াজ, বেশি প্রমিনেন্ট, গম্ভীর, আরো বেশি পুরুষালী একটা আওয়াজ। পুরুষালী, অনেক বেশি। একটাই গান দুজনেই করেছেন, তুম বিন যাও কাহা, দুজনেই করেছেন। দুটো ভার্সন শুনলেই বোঝা যায় যে কোন এজ থেকে, এবং লিরিক্সটাও আলাদা আলাদা দিয়েছে অদ্ভুতভাবে। প্রথমটার মধ্যে যেটা আমরা আলোচনা করছি সেরকম একটা ইডিপাল একটা ব্যাপার আছে, দ্বিতীয়টার মধ্যে রেজ অনেক বেশি, অনেক বেশি আইডেন্টিটি রয়েছে। এর পরের স্টেপটা তো নিশ্চয়ই অবভিয়াসলি শাহরুখ খান। হ্যাঁ, এরপরে গুরুদেব, মানে গুরুদেব দিলীপ কুমারের সময় আমরা দেখেছি একটা এরা, যেটাকে সলমান আক্তার বলছেন ইডিপাল রোম্যান্সের সময়। তারপর গুরুদেব অমিতাভ বচ্চনের সময় একটা দেখেছি, সেটাকে নার্সিসিস্টিক রেজ। তারপরে আমাদের শাহরুখ খান, সলমান খান, আমির খান, ঋতিক রোশন তারপরের দিকে, এই সময়টা আর কি। তো এই সময়টা কি হচ্ছে, সমাজ তো বদলাচ্ছে। সমাজ বদলেই ধর 1998-99 সময় থেকে, তারপর ধর আরেকটু পরে, হয়তো গত 10 বছরে আরেকটু পাল্টেছে, কিন্তু সেটা অবধি তো জানি। এটা 2008 সালে পাবলিশড। এ সময় কি হলো যে ভারতবর্ষের একটা অর্থনৈতিক একটা মানে গ্লোবালাইজেশন হলো, অর্থনৈতিকভাবে দারুণভাবে ফুলে ফেঁপে উঠছে ভারতবর্ষ, ফুলে ফেঁপে ওঠেনি আর কি। একটা নতুন ধরনের কনফিডেন্স আমাদের মধ্যে, এবং এনআরআইরা খুব শক্তিশালী হয়ে উঠছে। আমরাও, মানে ভারতবর্ষের লোকজনও বাইরে যাচ্ছে ইউরো ট্যুর করতে প্রথমবার। তো এমতো অবস্থায় একটা সেলিব্রেশন অফ ইন্ডিয়াননেস তৈরি হলো। অনেক বেশি কনফিডেন্ট একটা ভারতীয় আমরা দেখতে পাচ্ছি, যে আর কিন্তু রাগ দেখাচ্ছে না সেভাবে, যে কিন্তু মূলত সেলিব্রেট করছে নিজেকে। হিরোও ডান্স করছে, হিরোইনও ডান্স করছে, এবং ড্রিমে আর ডান্স করছে না। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তারা কিন্তু স্বপ্নে সুইজারল্যান্ড যাচ্ছে না, তারা আসলেই সুইজারল্যান্ড চলে যাচ্ছে। তারা ওখানে গিয়ে শ্যুটটা হচ্ছে, ওখানে গিয়ে তারা জীবনযাপন করছেন। ইউরো ট্যুরে বেরিয়েছে ধর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, সেই সময়কার আর কি একটা কাল্ট সিনেমা, 92 সম্ভবত। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে ওরা লন্ডনে থাকে, ইউরো ট্যুর করতে বেরিয়েছে, সুইজারল্যান্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো সেরকম একটা সময় শাহরুখ খানের। কিন্তু এটা দু ধরনের পার্ট আমরা দেখতে পাই, যেটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এজন্য নাম করলাম, ওখানে খুব প্রমিনেন্টলি এই ব্যাপারটা দেখা যাচ্ছে। এক তো সেলিব্রেশন হচ্ছে, কিন্তু আমাদের ফ্যামিলি ভেঙে গেছে, এবং যেটার আমরা কথা বলছিলাম যে আইডেন্টিটি ক্রাইসিসটাও তৈরি হয়েছে ফ্যামিলি ভেঙে যাওয়াতে। এনআরআইদের একটা ভারতবর্ষের প্রতি টান অনুভব হচ্ছে এখান থেকে, যেটার কথা আমরা আবার বলেছি হিন্দু মুসলিম প্রবলেমের সময়। ইন্ডিয়ান নস্টালজিয়া, সেটারও একটা জায়গা তৈরি হচ্ছে। কাজে ফার্স্ট হাফ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের ইজ ভেরি মাচ সেলিব্রেটরি অফ ইন্ডিয়ান অ্যাফ্লুয়েন্স। তো এই অ্যাফ্লুয়েন্সটাকে সেলিব্রেট করা হচ্ছে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে সেই একই পেয়ার, সেই হিরো হিরোইনই চলে আসছে একদম ভারতবর্ষের গ্রামে একটা জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে এসে, তখন তারা আবার ইন্ডিয়াননেস সেলিব্রেট করছে। এই যে ডাইকোটমিটা কিন্তু হয়তো একই সিনেমায় বারবার আসেনি, কিন্তু এসছে বারবার। তেমন ধর সে সময় খুব হিট না হলে হাম সাথ সাথ হ্যায় বা হাম আপকে হ্যায় কন। হাম আপকে হ্যায় কনকে তো একটা মূলত একটা ওয়েডিং ভিডিও বলা যেতে পারে। ফ্যামিলি টাইজ, জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার, আবার আমরা জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে ফিরে এলাম। বা আরেকভাবে দেখা যেতে পারে এই প্রথম হিন্দি সিনেমায় জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারটাকে সেলিব্রেট করা শুরু হলো, কারণ জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারটা তখন আর নেই। তখন অলরেডি নিউক্লিয়ার ফ্যামিলি হওয়া শুরু হয়ে গেছে। তখন আবার ধর কভি খুশি কভি গম, সেখানে অ্যাফ্লুয়েন্স দেখছি, মানে নিজস্ব হেলিকপ্টার আছে, সেখান থেকে নেমে আসছে হিরো, একটা রাজপ্রাসাদের মতন বাড়ি, যেটা হয়তো স্কটল্যান্ডের একটা ক্যাসেল, কিন্তু ঢুকছে কোথায়? একটা ঠাকুর ঘরে। এবং ইটস অল অ্যাবাউট লাভিং ইউর প্যারেন্টস। সো ওটা মানে একদিকে বিত্তশালী টাকা দেখাতে, যেটা জন্যে কিন্তু আমাদের অমিতাভ বচ্চনের সিনেমার সময় বা মিঠুন চক্রবর্তীর সিনেমার সময় বড়লোক হওয়াটা খুব খারাপভাবে দেখানো হতো সিনেমাতে, যে বড়লোক সেই ভিলেন। একদম বড়লোক মানে বাজিকের অবধি হচ্ছে এটা, রাইট। কিন্তু এই সময়টাতে এসে আমরা দেখছি বড়লোক হওয়া মানে হিরোরা সব ভালো বড়লোক ছেলে মেয়ে আর কি, তাদের কিন্তু অর্থনৈতিক কোনো সমস্যা তো নেই, বরং তারা সেলিব্রেট করছে টাকা পয়সা। মানে বড়লোক হয়েও তারা ভালো লোক, বড়লোক হয়েও তারা ভালো লোক। শুধু তাই নয়,
তাদের আবার একটা ইন্ডিয়াননেসও আছে, তো একটা নতুন ধরনের ইন্ডিয়ান আইডেন্টিটিকে প্রকাশ করার চেষ্টা দেখা যাচ্ছে। যেটা তার আগে অবধি একটা জিনিস কিন্তু ছিল, সেটা হলো একটা অপারেশন দেখানো হতো তার আগে অবধি বড় লোকদের দ্বারা গরিবরা সবসময় অত্যাচারিত, এটা দেখানো হতো। কিন্তু মানে একটা পয়েন্টে সেটা ছিল, দেখ একটা পয়েন্টে হিন্দি সিনেমা শুধুমাত্র একটা থিমের উপরেই চলতো, সেটা হলো রিভেঞ্জ বা বদলা যেটাকে বলা হয়। ওই সময়টা কিন্তু বারবার দেখবি অপারেশনের ইতিহাস, অপারেশন নিয়ে অনেক কথা, ডাকাত নিয়ে অনেক সিনেমা হচ্ছে, সবগুলো কিন্তু সামাজিক অপারেশন বা বড় লোকদের দিয়ে অপারেসড একটা সোসাইটি। তারা এই সময় ব্যাপারটা অপারেশনের কোনো ব্যাপারই নেই, ইট ইজ অ্যাবাউট সেলিব্রেটিং। সেই সময় থেকে প্রথম আমরা দেখলাম হিন্দি সিনেমা থেকে ভিলেন ব্যাপারটা চলে গেল। একদম ভিলেন সিচুয়েশনস আর ভিলেন, মানে ক্রাইসিসটা হলো সিচুয়েশনাল ক্রাইসিস। হ্যাঁ, হাম আপকে হ্যায় কনে বা কভি খুশি কভি গম বা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এগুলোতে কোনো ভিলেন নেই। থাকলেও সেই ভিলেনগুলো, ভিলেন বলা যাবে না, যদি অ্যান্টাগনিস্ট বলা হয়, সেই অ্যান্টাগনিস্টরাও কিন্তু পরিবারের কোনো সদস্য কিংবা খুবই কাছের কেউ, বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশন ইজ দ্য ভিলেন। যে ধর হিরো হিরোইনের প্রেম হতেই পারে, কিন্তু ওর বাবা ভিলেনিয়াস কিছু করছে না, ওর বাবা অলরেডি একটা, মানে দিলওয়ালে দুলহানিয়া যদি বলি, ওর বাবা অলরেডি একটা বিয়ে ঠিক করে রেখেছে, ও নিজের পণে বাধা যাকে বলে, নিজের যে প্রতিজ্ঞা বা যে ওয়াদা করেছে সেটা বাধা। বাবা কিন্তু ভিলেন না ওখানে, না একদমই নয়। এবং লাস্ট যে সিনটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের, দ্যাটস এ ভেরি আইকনিক সিন, যে ট্র্যাডিশন ভারতবর্ষের জয়েন্ট ফ্যামিলি, এবং ওখানে শুধু আমি অমরিশ পুরী নই, ওখানে পুরো জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে সবাই আছে। অমরিশ পুরী তার মাথা, ট্র্যাডিশন আধুনিকতার কাছে মেয়েকে ছেড়ে দেওয়া হচ্ছে একদম, এবং আধুনিকতাকে সে আপন করে নিচ্ছে। আধুনিকতা চলে যাচ্ছে, কিন্তু সিম্বলিজমের দিক থেকে আমরা যদি দেখি যে আধুনিকতা ট্রেনে করে আগে এগিয়ে যাচ্ছে, ট্র্যাডিশন ওখানেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ট্র্যাডিশন তাকে একটা সম্মতি দিচ্ছে। হ্যাঁ, এই যে এগিয়ে যাচ্ছি আমরা অ্যাফ্লুয়েন্সের দিকে, ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারের দিকে, এই সমস্ত কিছুর প্রতি আমার একটা অ্যাপ্রুভাল রয়েছে এবং অ্যাকসেপ্টেন্স রয়েছে। আমার মনে হয় এই অ্যাকসেপ্টেন্স এবং অ্যাপ্রুভালের জায়গাটা, মানে ওনার হিসেব মতন, দ্যাটস ওয়াই দুলহানিয়া লে যায়েঙ্গে ইজ সাচ আ বিগ হিট। বা কভি খুশি কভি গমে আমরা একই ধরনের মোটিভ কিন্তু দেখতে পাচ্ছি, যে আবার ফিরে আসছে, বাবা অ্যাকসেপ্ট করে নিচ্ছে একটা নতুন ধরনের লাইফকে, কাস্টিজম ভেঙে যাচ্ছে, কাস্ট বা ক্লাস এগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, সেটা ভেঙে দেওয়াকে প্রথমে ইন্ডিয়ান ট্র্যাডিশন মানতে পারছে না, পরে সেটাকেই আপন করে নেওয়া হচ্ছে। তো আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমার, আমরা তো খুব নাকুচু হয়ে চট করে বলে দিই যে হিন্দি পপুলার সিনেমা এসকেপিস্ট এবং সেখানে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, কিন্তু এগুলো কিভাবে সমাজের একদম খুব কোর জায়গাগুলোকে ধরতে পেরেছে সেটা ভাবলে কিন্তু বোঝা যায় যে না, অনেক ভাবনার রসদ আছে। আর একটা জিনিস হয়েছে সিনেমায় সেই সময়, যেহেতু আমরা অনেকটা প্রথম দিকে বলছিলাম যে মহিলা চরিত্র, সেই সময় থেকে কিন্তু মহিলা চরিত্রের গুরুত্ব বেড়েছে। মহিলা চরিত্রের ক্যারেক্টার আর্ক লেখা হচ্ছে। ক্যারেক্টার আর্ক বলতে যেটা, যদি সাধারণ মানে যে জানেন না তার জন্য বলি, ক্যারেক্টার আর্ক মানে একটা ক্যারেক্টারের শুরু থেকে একটা ক্যারেক্টার অবধি পৌঁছানো। এই ব্যাপারটার মধ্যে একটা, আগে যেমন হিরোইন থাকার জন্য হিরোইন থাকতো, মানে হিরোর লাভ ইন্টারেস্ট থাকার জন্য, কিন্তু তারপর কিন্তু আস্তে আস্তে মহিলা চরিত্রকে একটু গুরুত্ব দেওয়া শুরু হয় এবং মহিলাদের ক্রাইসিসটাকেও দেখানো হয়, সেটা কিন্তু শুরু হয়। হ্যাঁ, মানে এবার একটা ছেলে বড় হচ্ছে, যদি আমরা বলিউড সিনেমাকে ধরি, প্রথম 50s 60s সময় যখন ওনার হিসেব মতো নিডিপাল একটা এরা, সেই সময় তো মহিলাকে দেখানোটা খুব অকওয়ার্ড আছে। তো মূলত তো বিয়ে হওয়াটাই উদ্দেশ্য, আর তো কোনো সিনেমার উদ্দেশ্য নেই, কিন্তু তাকে দেখানোটা খুব অকওয়ার্ড, আটোসাটো একটা ব্যাপার। তারপরে রেজ এলো নার্সিসিস্টিক, তখন তাকে রিভেঞ্জ নিতে হবে। তখন মহিলা চরিত্র মূলত মাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি মা হিসেবে, তখন আর সে অন্য কিছু নয়। আমার একটা লাভার আছে, কিন্তু আমি মাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ফ্যামিলির জন্যে আমি অনেক রিভেঞ্জ নিচ্ছি। এই এসে আমি 99 পরে এই প্রথম সাবালক হয়ে গেল, যখন তার ওই জিনিসটা আর নেই। এখন আমি আসলে একটা আইডেন্টিফাইড একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আমি একজন মহিলাকে অ্যাকসেপ্ট করতে পারি। এবং যদি দেখা যায় তারপরে অ্যাকচুয়ালি গ্লোবালাইজেশনের পরে বিভিন্ন ধরনের কন্টেন্ট ঢোকা শুরু হলো ইন্ডাস্ট্রিতে, মানে সেই অর্থে বলিউডে এবং সেই অর্থে বাকি রিজনাল ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন রকমের গল্প ঢোকা শুরু হলো। এবং
তখন কি হলো, যদি সেই অর্থে প্রাপ্তবয়স্ক ভাবি আমরা, মানে একজন মানুষ হিসেবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় তার ম্যাচুরিটি বাড়ে, সে যখন যত বেশি ম্যাচিউরড হয়েছে তার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেক বেশি খুলে গেছে, সে অনেক ধরনের গল্পকে, অনেক ধরনের নতুন নতুন কন্টেন্টকে সে অ্যাকসেপ্ট করতে পেরেছে। মানে আমি বলছি ভিকি ডোনার ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড এক্সাম্পল, যেখানে ভিকি ডোনারের মতো একটা কনসেপ্ট নিয়ে একটা সিনেমাকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করা হলো। তার মানে বোঝা যাচ্ছে মেন্টালি কিন্তু সিনেমা ম্যাচিওর্ড হওয়া শুরু হচ্ছে। তার আগে থেকেও যদি বলি আমি, ব্ল্যাকের মতো সিনেমা, ব্ল্যাক একটা এমন সিনেমা যেটাকে অ্যাকসেপ্ট করলো লোকে। তার আগেও যদি আমি বলি তাহলে একটা ধরনের নতুন ধারা অফ সিনেমা সুভাষ ঘাই শুরু করেন প্রথম। তো এই পুরোটা আস্তে আস্তে একদম মানে ওনার এক্সপ্লেনেশন অনুযায়ীও যদি আমি ভাবতে হয়, আসলে কিন্তু আস্তে 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 একটা পূর্ণবয়স্ক মানুষ হিসেবে বলিউড নিজেকে এস্টাবলিশ করলো। 2008 যেহেতু লেখা, তাই তার পরের এরাটা তো উনি তখন দেখেননি, কিন্তু খুব ইচ্ছে হবে আমার ওনাকে হয়তো লিখেই আমি কোনোদিনও জানাবো যে 2008 পরে যেই সিনেমাটা তৈরি হচ্ছে ইন্ডিয়াতে সেটাকে কীভাবে এক্সপ্লেন করা যায়। কারণ এখন আমরা কিন্তু আবার দেখছি যে যারা আমাদের হিরো তারা অনেকটা এক সময়কার ভিলেনের মতন। আলফা মেল যে আইডিয়াটা তৈরি হচ্ছে এটাও অবশ্যই এক্সপ্লেন করা যায়। আমি ইনফ্যাক্ট এটা মানে বলছিলামও যে এখন যে ধরনের হিরোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ভিলেনাস। মানে আমি বলছি কবির সিং অ্যানিমেল তো বটেই, মানে এটা তো একেবারে পরিষ্কার আলফা মেল ইয়ে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই, মানে বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে কেজিএফ একজন ক্রিমিনালকে গ্লোরিফাই করা, এই ধরনের তো অনেক কিছু চলছে। এবার এটাও নিশ্চয়ই উনি একটা অসাধারণ এক্সপ্লেনেশন দেবেন, আমরা তো সে জায়গায় নেই এক্সপ্লেন করার জায়গায়, বাট স্টিল আমরা বলিউড নিয়ে এই অবধি বোধহয় এসে পৌঁছলাম, এই অবধি এলাম। এবার আমরা আমাদের লাস্ট সেগমেন্টটা নিয়ে কথা বলবো। তবে যেমন উনি অনেক জিনিস নিয়ে তো কথা বলেছেন, যেমন ধর্ম, তার মধ্যে বিশেষ করে একটা জিনিস বডি যে জায়গাটা, সেখানে উনি এক্সপ্লেন করার চেষ্টা করেছেন যে হিন্দু ধর্মে অন্তত হোমোসেক্সুয়ালিটির জায়গাটা কোথায়। হিন্দু ধর্মে হোমোসেক্সুয়ালিটি কিভাবে একসাথে করলেন? হিন্দু ধর্ম মানে ইন্ডিয়ান কালচারে বেসিক্যালি, যেহেতু মেজরিটি ইন্ডিয়ান কালচার। মানে সলমান আখতারের অন্য কোনো টক যদি দেখা যায়, লেকচার দেখা যায়, উনি বলেন যে ইন্ডিয়াতে 3 রকম ধর্মের লোক মূলত পাওয়া যায়। একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে হিন্দু মুসলিম, আর একটা হচ্ছে হিন্দু খ্রিশ্চান। উনি বলেন যে হিন্দুইজমের যে সিম্বলিজমটা, সেই সিম্বলিজমগুলো সবার মধ্যে ঢুকেই পড়ে, বিকজ ইটস আ মেজরিটি রিলিজিয়ন। মানে আইডল ওয়ার্শিপ, বোধহয় পৃথিবীর কোথাও মক্কার ছবি রাখা হয় না মুসলিমদের বাড়িতে, বা ইসলামিক কোনো কিছু, কোনো সিম্বলিজম দিয়ে ওটাকে ক্যালেন্ডারে ছবি করা হয় না, কারণ ইটস নট, এটা ইসলামের সাথে যায় না। ভারতবর্ষে অনেক মুসলিম বাড়িতে কিন্তু দেখা যায় যে হ্যাঁ ওটা ওরকম একটা ব্যাপার আছে। তো অ্যাটলিস্ট ওনার মতে এই যে আইকন ওয়ার্শিপ বা আইডল ওয়ার্শিপের বিভিন্ন সিম্বল, এগুলো সব ধর্মের মধ্যে একটু 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 করে আছে। সেখান থেকে উনি বলছেন যে ওয়েস্টার্ন, যখন ফ্রয়েড বা ওয়েস্টার্ন সাইকোঅ্যানালিস্টরা এক্সপ্লেন করার চেষ্টা করছে হোমোসেক্সুয়ালিটি বা বাইসেক্সুয়ালিটি, বিশেষত বাইসেক্সুয়ালিটিটাকে, তখন তারা আলাদা আলাদা ক্যাটেগরাইজ করছেন তখনও, যে স্ট্রেইট একটা জিনিস, হোমোসেক্সুয়াল আরেকটা জিনিস, বাইসেক্সুয়াল আরেকটা জিনিস। উনি বলছেন ইন্ডিয়ান আইডিয়াতে এটা একটা কন্টিনিউয়ের মধ্যে আছে, যেটা এখন সাইকোঅ্যানালিস্টরাও বলছেন যে একটা মানুষ, এটা গিরীন্দ্রশেখর বসু বলতেন যে একটা ছেলে, তার মধ্যে একটা ফেমিনিন সাইড সবসময় থাকে, যেটা তখন ফ্রয়েড বলতে পারেননি, গিরীন্দ্রশেখর বোস বলতে পারতেন, কারণ উনি ইন্ডিয়াননেসটা বুঝতেন। তো ইনিও বলছেন যে ভারতবর্ষের আইডিয়াতে স্ট্রেট ঠিক আছে, কিন্তু বাইসেক্সুয়ালিটির একটা স্কেলের মতো আর কি। ধর যেমন অর্ধনারীশ্বর, হোল আইডিয়া অফ অর্ধনারীশ্বর, কেন? মূলত সৃষ্টির রহস্য বুঝতে হবে, ধর্মের দিক থেকে যদি আমাদের সৃষ্টির রহস্যটা বুঝতে হবে, তো সেখানে সৃষ্টির রহস্য বুঝতে গেলে পুরুষ এবং নারী দুটোই তো বুঝতে হবে। সেখান থেকে এলো অর্ধনারীশ্বরের কনসেপ্ট, যে শিবের অর্ধেক পুরুষের মতো অর্ধেক নারীর মতো, ওটা হচ্ছে কমপ্লিট আইডিয়া অফ ক্রিয়েশন, পুরুষ ও প্রকৃতির যে ইনফিনিট লুপ, হ্যাঁ লুপটা। তো কাজে অর্ধনারীশ্বর আমরা প্রথমে একটা সিম্বলিজম দেখতে পাই, যার মধ্যে কিন্তু একটা
আমরা ওটাকে বাইসেক্সুয়াল আইডিয়া দিয়েও এক্সপ্লেন করা যেতে পারে। বা ধর এই যখন সমুদ্র মন্থন হলো মেথোলজি অনুযায়ী, তখন অসুররা সমস্ত ওই অমৃত নিয়ে চলে গেলেন, তখন কি হলো, তখন বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করলেন, মোহিনীর রূপ ধারণ করে ওদেরকে থেকে এটা নিয়ে এলেন, কিন্তু শিব আবার তার প্রেমে পড়ে গেলেন, প্রেমে পড়ে গিয়ে শিব এবং মোহিনীর মধ্যে মিলন হলো। হচ্ছেটা কি, বিষ্ণু আর শিবের মধ্যে মিলন হচ্ছে, মানে কি ডেঞ্জারাস আইডিওলজি, মানে ভাবাটা। সেখান থেকে হরিহর সৃষ্টি, তার থেকে লর্ড আইয়াপ্পার তৈরি। তার মানে এই যে একটা আইডিয়া, যদিও বারবার লেখা হচ্ছে কিন্তু এটা বিভিন্ন জায়গায় যে না দিস ইজ নট ন্যাচারাল, স্ক্রিপচারে লেখা হচ্ছে, কিন্তু এই আইকনোগ্রাফিগুলোও তার সাথে সাথে চলছে। শিখণ্ডীর যে কনসেপ্টটা, যে জন্ম তো নিয়েছিল শিখণ্ডিনী হিসেবে, মহিলা হিসেবে জন্মগ্রহণ করলেন তিনি। অ্যাকচুয়ালি সেই অর্থে বলতে গেলে শিখণ্ডী ইজ এ ট্রান্সজেন্ডার, হ্যাঁ, মানে নিজেকে ট্রান্সফর্ম করেছেন। হ্যাঁ, তো জন্ম হয়েছিল তার শিখণ্ডিনী হিসেবে, সে এক্সচেঞ্জ করলো একজন পুরুষের সাথে নিজের সেলফকে, সেক্সুয়ালিটি বা জেন্ডারটাকে। তার ফলে সে শিখণ্ডী হলো, যাকে আমরা পুরুষ বা নারীর মধ্যে রাখতে পাচ্ছি না, জেন্ডার আইডেন্টিটি নেই। তো এই জেন্ডার আইডেন্টিটিটা তো খুব ক্লিয়ারলি এই ট্রান্সফরমেশনটা সম্ভব, বা এই যে একটা কন্টিনিউমের মধ্যে আছে, এটা তো আছে আমাদের আইকনোগ্রাফির মধ্যে। তারপর ধর্মের আলাদা আলাদা দিক উনি দেখানোর চেষ্টা করেছেন, যে গণেশের স্ট্রাকচার বা যে মেথোলজিক্যাল স্টোরি যার থেকে গণেশের তৈরি হচ্ছে। যজাতির স্টোরি আমরা জানি, যজাতি কমপ্লেক্স মানে ইডিপাল কমপ্লেক্সের উল্টো আবার যজাতি কমপ্লেক্স বলেও একটা কমপ্লেক্স আছে, যেখানে বাবার জন্যে ছেলে নিজের স্যাক্রিফাইস করছে। তো এই সমস্ত ব্যাপারগুলো উনি আলাদা করে এক্সপ্লেন করেছেন। যাদের ইচ্ছে হবে পড়ার তারা পড়বেন, কারণ এগুলো না খুব শুনতে একরকম লাগে, পড়লে পরে ব্যাপারটা আরও বেশি গভীরে বোঝা যাবে। আমরা একটা বেসিক আলোচনাই করতে পারি, কারণ বইটা অনেক লম্বা, আমাদের কাছে সময় অত নেই। যেটুকু সময় তাদের আমার মনে হয় যে হিন্দু মুসলিম এবং বলিউডের ব্যাপারটা নিয়ে আলোচনা করলে ওটা অনেক বেশি রিলেটেবল। তো শেষ আরেকটা জায়গা দিয়ে আমার ইচ্ছে আছে যেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গুরুদেবের নাম করে। এ হচ্ছে আসল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু ফ্রয়েডের দেখা হয়েছিল 1926 সালে। একটা বইও আছে না রবীন্দ্র টেগোর অ্যান্ড ফ্রয়েডের বলে কিছু একটা? টেগোর অ্যান্ড ফ্রয়েড নিয়ে অনেক রিসার্চার লিখেছেন, এবং এই যে ইউরোপের চিঠি বা ইউরোপ যাত্রার ডায়েরি, যেটা প্রশান্তচন্দ্র মহলানবিশের লেখা, সেই মানে প্রশান্তচন্দ্র মহলানবিশ ওই মিটিংটাতে ছিলেন। ও আচ্ছা। একসাথে ফ্রয়েড চা খেতে এসেছিলেন যখন ওনারা ভিয়েনাতে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো ফ্রয়েডের ওপরে তার কী প্রভাব পড়েছিল সেটা খুব বেশি জানা যায় না, কারণ উনি একজনকেই চিঠি লিখেছিলেন যে টেগোরের সাথে দেখা, তখন উনি নোবেল পেয়ে গেছেন আর কি। রবীন্দ্রনাথ নোবেল পায় তো 1913-তে। হ্যাঁ, না, ফ্রয়েডের সাথে দেখা হয়েছে 1926-এ। আচ্ছা, হ্যাঁ। তো রবীন্দ্রনাথ থেকে সবাই চেনেন। তো ফ্রয়েড লিখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হলো আমার, দেখে আমার মনে হলো যে আমরা ভগবানের যেরকম রূপ কল্পনা করেছি ইনি অনেকটা ওরকমই দেখতে, শুধু 10,000 বছর পুরনো। তো এরকম একটা ইমপ্রেশন ছিল। এদিকে রবীন্দ্রনাথ কিন্তু সেভাবে ফ্রয়েডকে মেনে নিতে পারছেন না, কারণ সে সময় কিন্তু এটা বুঝতে হবে যে লেখা টেখাগুলো খুব বেশি সহজলভ্য নয় আজকের মতো। ইন্টারনেটে টুক করে ক্লিক করলাম ফ্রয়েডের একটা কনসেপ্ট নিয়ে, আর সেটা নিয়ে একটা উইকিপিডিয়া বেরিয়ে গেল, ব্যাপারটা অত সহজ নয়, বা একটা আর্টিকেল পড়ে নিলাম, এত সোজা কিছুই ছিল না। তো রবীন্দ্রনাথ বলতেন, কেউ চেষ্টা করেছেন, ষড়শীলাল সরকার যেমন চেষ্টা করেছেন যে রবীন্দ্রনাথের লেখাগুলোর মধ্যে সাইকো অ্যানালিসিস খোঁজার চেষ্টা করেছেন, সেটা নিয়ে একটা চিঠি চাপাতিও হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ বলতেন যে দেখো, সাহিত্য না টোটালিটি দিয়ে বুঝতে হয়, ওভাবে ভেঙে ভেঙে বোঝাটা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা নতুন সায়েন্স, এখনও ডেভেলপ হচ্ছে, এটার নামে অনেক কিছু হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কি ভাবছি, একটা মানুষ কি ভাবছে, তার অবচেতনে কি আছে সে নিজেও জানে না, সেটা আরেকটা মানুষ জানবে কি করে। এটা ওনার প্রাথমিকভাবে এটা ওনার মতামত ছিল 1930 সাল অবধি। কিন্তু এই সময় অমিয় চক্রবর্তী ওনার খুব প্রিয়পাত্র, তিনি অক্সফোর্ড যান, সেখানে নতুন যুগের কাব্য যেটা ইউরোপে তৈরি হচ্ছে সেগুলো ওনাকে লিখে লিখে পাঠানো শুরু করেন। তখন রবীন্দ্রনাথ আবার একটুখানি
ভাবার জায়গায় চলে আসেন যে তাহলে এটা নিয়ে পড়তে হবে। তো সেই সময় উনি এমনও চেষ্টা করেছেন। আচ্ছা, এদিকে সজনীকান্ত দাস, শনিবারের চিঠি, সেখানে সজনীকান্ত দাস খুব অ্যান্টি ফ্রয়েড ছিলেন। উনি বলতেন যে এটা একটা ভালগারাইজেশন হচ্ছে সমস্ত বিষয়টার, যেটা হয়তো আমাদের আলোচনা শুনে অনেকের মনে হবে। তো সজনীকান্ত দাস ওই সময়ও এটা মনে করতেন, যেহেতু কনজারভেটিভ একজন। তো এসব নিয়ে লেখাটেখা চলছে। একটা সময় রবীন্দ্রনাথ মেনে নিলেন যে হ্যাঁ, হয়তো অবচেতনের একটা ভূমিকা আছে, কিন্তু সেটা খুব প্রচ্ছন্ন ভূমিকা, খুব সহজভাবে বোঝা যায় না, প্রত্যক্ষ নয়। কিন্তু 1938-39 সালে আমরা দেখতে পাচ্ছি যে উনি স্বীকার করে নিচ্ছেন অবচেতনের ডাইরেক্ট ভূমিকাকে। সেখানে উনি মুখবন্ধ যখন লিখছেন চোখের বালির পুনঃপ্রকাশের জন্যে, সেখানে উনি বেশ কিছু মোটিভ ইউজ করছেন ফ্রয়েডকে নিয়ে, মানে সাইকো অ্যানালিসিস নিয়ে। উনি বলছেন যে মায়ের যে জেলাসি চোখের বালিতে, সেটা সম্ভবত মূল কারণ পুরো চোখের বালির ঘটনাটা ঘটার জন্যে। আচ্ছা আচ্ছা, এটা জানতাম না, একেবারে জানতাম না। হ্যাঁ, তো একটা লেখা তুই পাঠালি আমাকে, আমি ওই লেখাটার মধ্যেও খুবই ডিরেক্ট তার আছে, মানে ডিরেক্ট রেফারেন্স আছে লেখাটার মধ্যেও। হ্যাঁ, এটা উনি তারপরে 1940 মানে 1938-39 সালে উনি অ্যাকচুয়ালি ফ্রয়েড খুব ডিটেলে পড়েন আর কি। পড়ে তখন উনি বিশ্বভারতীতেও অধ্যাপকদের বলেন যে আপনারা এটা নিয়ে লিখুন, লোকের জানা দরকার যে বিষয়টা কি, এটা নিয়ে বাংলায় অনেক সাবলীলভাবে কিছু লেখা হোক, সেটার প্রুফও উনি দেখে দেন, ইত্যাদি এসব হয়েছে। 1941 সালে ওনার সম্ভবত ওটাই শেষ বই, কবিতার আরোগ্য বলে। 1941 সালের ফেব্রুয়ারি মাসে উনি একটা কবিতা লেখেন, যে কবিতাটা তোকে আজকে সকালে পাঠালাম। একটু পর, তাহলে পরে আমার মনে হয় সবারই মানে বুঝবো আমরা যে রবীন্দ্রনাথ শেষ জীবনে এসে অবচেতনের ভূমিকাটাকে কিভাবে দেখতেন। কাব্য পড়ার খুব যে একটা দারুণ অভ্যাস আমার আছে তা নয়, আর বিশেষ করে রবীন্দ্রনাথের শেষের দিকের লেখা, তো লেখাটা পড়ছি। বাক্যের যে ছন্দজাল শিখেছি গাথিতে, সেই জালে ধরা পড়ে অধরা যা চেতনার সতর্কতা ছিল এড়াইয়া, অগোচরে মনের গহনে নামে বাঁধিপারে চাই না, মানে নামের পরিচয় মূল্য তার থাকে যদি, দিনে দিনে হয় তাহা জানা, হাতে হাতে ফিরে অকস্মাৎ পরিচয়ে বিস্ময়ে তাহার ভুলায় যদি বা, লোকালয়ে নাহি পায় স্থান, মনের সৈকত তটে বিকীর্ণ সে রহে কিছু কাল, লালিত যা গোপনের প্রকাশ্যের অপমানে, দিনে দিনে মিশায় বালুতে, পণ্য হাটে অচিহ্নিত পরিত্যক্ত রিক্ত এ জীর্ণতা, যুগে যুগে কিছু দিয়ে গেছে অখ্যাতের দান, সাহিত্যের ভাষা মহাদ্বীপে প্রাণহীন প্রবালের মতো। আমি এই কবিতাটা যখন পাঠালো পড়লাম, আমার অন্তত পক্ষে বোধহয় 10 বার পড়তে হয়েছে টু ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন দেয়ার। কারণ আমার পক্ষে এটা বোধহয় আমার পক্ষে কেন, অনেকের পক্ষেই বোধহয় বোঝা অসম্ভব। কয়েকটা জায়গা আছে যেটা শুনে আমি বুঝলাম যে এর মধ্যে একটা ফ্রয়েডিয়ান আছে, সেটা হলো অধরা যা চেতনার সতর্কতা ছিল এড়াইয়া, অগোচরে মনের গহনে। তার মানে অবভিয়াসলি মানে আমাদের সাবকনশিয়াস আনকনশিয়াস মাইন্ড নিয়ে আমরা যেগুলো কথা বললাম। আরেকটা জিনিস, সেটা হলো অকস্মাৎ পরিচয় বিস্ময় তাহার ভুলায় যদি বা, লোকালয়ে নাহি পায় স্থান, মনের সৈকত তটে বিকীর্ণ সে রহে কিছু কাল, লালিত যা গোপনের প্রকাশ্যের অপমানে। এক্স্যাক্টলি, যেটা আমরা শুরুই করলাম যে এমন কিছু বিষয় আমাদের অবচেতনে রয়েছে যেটা আমরা প্রকাশ করতে চাই না বা বলতে অকওয়ার্ডনেস ফিল হয়। আমার মনে হয় রবীন্দ্রনাথ সেটাতে একটা মোহর লাগিয়ে গেছেন, যে ওনার সাহিত্যে উনি শেষ জীবনে এসে বুঝতে পারলেন হয়তো যে হ্যাঁ এমনি কিছু আছে। এবং তার পরের লাইনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো দিনে দিনে মিশায় বালুতে। মানে এই প্রকাশ করার অপমানের জন্য হয়তো আমরা ওটাকে প্রকাশই করতে পারি না, এবং দিনে দিনে সেটা নিজের মতো করে মিলে যায়। আর পণ্য হাটে অচিহ্নিত পরিত্যক্ত রিক্ত জীর্ণতা, মানে কি আর বলবো এই ভদ্রলোককে, যুগে যুগে কিছু দিয়ে গেছে অখ্যাতের দান, সাহিত্যের ভাষা মহাদ্বীপে প্রাণহীন প্রবালের মতো। মানে এটা যতটুকু আমি বুঝতে পেরেছি, তাতে
বক্তব্যটা হলো যে এই সমস্ত ইন্টারনাল থটগুলো কখন কখন কি দিয়ে গেছে আমার লেখাতে, সেটা আমি এখন স্বীকার করলাম। এতদিন অবধি আমি বুঝতেই পারিনি যে আমার সাবকনশিয়াস, মানে যদি সত্যি রবীন্দ্রনাথের সময়ের কথা ভাবা হয়, রবীন্দ্রনাথ তো সাবকনশিয়াস সম্পর্কে জানেন না, আনকনশিয়াস সম্পর্কে জানেন না। এবং যদি তুমি ফ্রয়েডের কথা মেনে, মানে তুই যেটা বললি মেনে মানেন, তাহলে তো তার সে তো এটা বুঝেছেন যে আমার অবচেতন এবং আমার অচেতনের থেকে এরকম অনেক কিছু বেরিয়ে এসছে যেগুলো হয়তো ফ্রয়েডিয়ান ছিল। মানে আমি জানি না ইফ আই এম অ্যাট এ প্লেস টু সে দিস, বাট রবীন্দ্রনাথের একটা গান আছে, অচেনাকে ভয় কি আমার ওরে, আমার মনে হয় অনেকেই শুনেছেন। সেখানে একটা লাইন আছে, এটা হলো, ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে, এবং অচেনাকে চিনে চিনেই যায় যে জীবন ভরে। সম্ভবত ঠিক বললাম, ভুল বললে ক্ষমা করবেন। মানে এই যে অচেনা মানুষ প্রতিদিন থাকে, তার মধ্যে থেকে প্রথমে তো আমার মাও অচেনা আমার কাছে, সে আমায় কোলে নেয়, আমি তখন তাকে চিনতে পারি। সো এই আর কি, মানে আলটিমেটলি অনেক কিছু অচেনা এবং অজানা থেকে যায় আমাদের জীবনে, সেটা কোনো একটা পয়েন্টে গিয়ে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করতে করতেই চলতে থাকি। বই থেকে আমরা যেটা করি সেটা হলো আমরা জানার চেষ্টা করি, এমন এমন বিষয় জানার চেষ্টা করি যে বিষয়গুলো আপনাদের চোখে বা আমাদের কাছেও হয়তো বিতর্কিত। এই এপিসোডটা কোথায় গিয়ে ঠিক কতটা বিতর্কের সম্মুখীন হবে আমি জানি না, কারণ এমন এমন বিষয় নিয়ে কথা বলেছি যা আপাতভাবে প্রকাশ্যের অপমানের কথা যিনি যেভাবে রবীন্দ্রনাথ বলেছেন ঠিক সেরকম হতে পারে। আমরা ওই রিস্কটা নিয়েছি বিকজ উই ওয়ান্টেড টু টক অ্যাবাউট দিস, আমাদের কথা বলার ইচ্ছা ছিল এই নিয়ে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। হোপফুলি আমরা ঠিকঠাকভাবে জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম, এবং বলিউড, রবীন্দ্রনাথ, ফ্রয়েড, সালমান আখতারের ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম বা অন্যান্য ধর্মের যা যা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, হোপফুলি সেটাকে অন্যভাবে নেবেন না কেউ। হোপফুলি কেন বললাম, কারণ আজকাল না অফেন্ড হয়ে যাওয়াটা খুব সোজা। স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ এভরিথিং। নেগেটিভিটি তো ছড়ালেই ছড়ানো যায়। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।